বলে দিব্যি খিল্লি উড়িয়ে গিয়েছে রুশো ভাইয়ার। কি একটা অবস্থা! মাঝখান থেকে নিত্য আপু আর নিবিড় ভাইয়া ছিলেন চুপা রুস্তম। ভেতরে ভেতরে হাসির পাটাকা ফুটিয়ে বাইরে থেকে একদম ফিটফাট টাইপ হয়ে বসে আছে পুরো রাস্তা। তাদের মতে যদি ওদের সাথে তারা নিজেরাও রুশো ভাইয়াকে নিয়ে মজা নেয়, তবে রুশো ভাইয়া বোধহয় লজ্জায় আইসক্রিমের মতো করে গলেই যাবে। অবশেষে সিএনজি এসে স্পটের পাশের স্ট্যান্ডে থামতেই এক লাফ মেরে নেমে গেল রুশো ভাইয়া। বুক ভরে একটা তীব্র শ্বাস টেনে শান্ত হলো তবে। আর রুশো ভাইয়া নামতেই অগ্নি ভাইয়া নিজের ঝিম ধরা পা ধরে করে আর্তনাদ করা শুরু করে দিল। রুশো ভাইয়াকে নিজের কোলে বসিয়ে 25 মিনিটের রাস্তা একটানা একইভাবে বসে থাকতে পা অবশ হয়ে গিয়েছিল অগ্নি ভাইয়ার। রুশো ভাইয়া নামতে সেই অবশ ছেড়ে গিয়ে ঝিঝির রূপ নিয়েছে পা দুটোয়। নিবিড় ভাইয়া অগ্নি ভাইয়ার এমন করুণ অবস্থায় ইচ্ছে করে দাঁত কেলিয়ে আস্তে করে টোকা মেরে দিচ্ছেন ভাইয়ার পায়ে। সাথে সাথেই গলা ছেড়ে দিয়ে তীব্র কম্পাঙ্গ বিশিষ্ট শব্দে চেঁচিয়ে যাচ্ছে অগ্নি ভাইয়া। বিস্ফোরিত চোখে নিবিড় ভাইয়ার দিকে তাকালেও নড়াবার অবস্থায় সে নেই। অগ্নি ভাইয়ার বর্তমান মনোভাব খালি পাটা ঠিক হোক, তোরে আজকেই খাইছি। কিছুটা এরকম টাইপ। মহস্তানগড় দেশের অন্যতম প্রাচীন পুরকীর্তি। প্রসিদ্ধ এই নগরী দেশের ইতিহাসে পুন্ড্রবর্ধন বা পুন্ড্রনগর নামে পরিচিত ছিল। ইভেন এই মহস্তানগড়ই নাকি একসময় বাংলার রাজধানী ছিল। আকাশে আজ কোনো মেঘ নেই, আছে শুধু সূর্যি মামার রাজত্ব। রোদের তীব্রতায় জলজল করছে প্রকৃতি, সাথে মাথা থেকে হয়তোবা কয়েকশো ফুট উপরে ঘুরছে চিল। পরিবেশ সেজেছে আজ নিজের মন মাতানোর রূপে। তবে এই রূপ অনন্যার শরীরে ঠিক কতটা খাপ খাওয়াবে তা আধ ঘন্টা না পেরোলে বোঝা যাবে না। যাত্রা শুরুর প্রথমে মহস্তানগড়ের যে নিদর্শনটা চোখে পড়ল তা হলো হজরত মাহি সারোয়ার রহমাতুল্লাহ আলাইহির মাজার। এই মাজারের সম্পর্কে অনন্যার বিশেষ কিছু ধারণা নেই। অনন্যা রুশো ভাইয়ার হাত ঝাঁকিয়ে এই মাজার সম্পর্কে জিজ্ঞেস করতেই রুশো ভাইয়া ঠোঁট উল্টাল। যা জানান দিল রুশো ভাইয়ারও এই সম্পর্কে জ্ঞানের ডাক্তার শূন্য। নিবিড় ভাইয়া রুশো ভাইয়ার রিয়াকশন দেখে মুচকি হেসে বলতে শুরু করলেন, হজরত মাই সাওয়ারের পুরো নাম হলো শাহ সুলতান বলখি মাই সাওয়ার রহমতুল্লাহি আলাইহি। এই মহাপুরুষ ইসলাম প্রচারের উদ্দেশ্যে সুদূর বল্লক দেশ থেকে মহেস্তানগড়ে আগমন করেন। এখানে এসে হিন্দু রাজা পরশুরামকে পরাজিত করেন এবং ইসলাম ধর্ম সুপ্রতিষ্ঠিত করেন। অগ্নি ভাইয়া নিবিড় ভাইয়ার কাঁধে হাত রেখে বলল, আরে বাহ, তুই তো অনেক কিছু জানিস। অমনি নিবিড় ভাইয়া আর অগ্নি ভাইয়ার পেটের হাতের দু কনুই দিয়ে গুতা মেরে বললেন, তোর থেকে কমই জানি। মাজারের ভেতরে মেয়েদের প্রবেশ নিষিদ্ধ, সেহেতু ভাইয়ারা আর কেউ ভেতরে ঢুকলেন না। মাজার ছেড়ে এগিয়ে চলল ওরা জিয়তকুণ্ডের দিকে। জিয়তকুণ্ড মূলত একটি কূপ। কূপ আকারে বেশ বড়। একটু হেলে নিচে তাকাতেই তার গভীরতা দৃশ্যমান হলো সবার। গভীরতা বর্তমান অনেক কমই। টুপ করে দেয়ালের ইটগুলোতে পা রেখে নামা যাবে, আবার টুপ করে ওঠা যাবে। জিয়তকুণ্ডের পাশে বড় একটা সাইনবোর্ড লাগানো, যেখানে এর ইতিহাস সম্বন্ধে বর্ণনা করা আছে। কিন্তু এই রোদলাত উপরে ইচ্ছে হলো না কারো চোখ লাগিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে লেখাগুলো পড়বার। নিবিড় ভাইয়া ওদের সবার অলসতা দেখে বলতে শুরু করলেন, এটা রাজা পরশুরামের আমলেরই একটি কূপ। কথিত আছে এই কূপের পানি পান করে রাজার আহত সৈন্যরা সুস্থ হয়ে যেত। এই কূপের পানি দ্বারা মরা মানুষ জীবিত করা হতো বলে এর নাম দেওয়া হয়েছে জিয়তকুণ্ড। রাত্রি নিবিড় ভাইয়ার কথায় অবাক হয়ে প্রশ্ন করল, মরা মানুষ আবার জিন্দা হতো সত্যি? নিবিড় ভাইয়া মুচকি হাসলেন, আবারও বললেন, এরকমটা শুধু শোনা যায়। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে ওরা অবশেষে চলে এলো গোকুল মোড়। গোকুল মোড়ের আরেক নাম বেহুলার বাসর ঘর। বলা যায় এটা বগুড়ার শহরের ট্যুরিস্ট স্পটগুলোর মধ্যে সবচেয়ে বেশি পাবলিক চয়েস ট্যুরিস্ট স্পট। বলতে গেলে মহস্তানগড়ের মেইন স্পটেই গোকুল মেরি। ওদের টিকিট কাউন্টারের পাশে দাঁড়াতে বলে ভাইয়ারা গেল টিকিট কাউন্টারে টিকিট কিনতে। অনন্যা ঘুরে ঘুরে চোখ বুলিয়ে নিচ্ছে জায়গাগুলোতে। কত সুন্দর সবুজে ঢাকা মাঠ প্রান্তর। রাস্তার ওপর দিয়ে শা শা করে চলে যাচ্ছে একটা দুটো বাইক। রাস্তার ওপারে রয়েছে ধানক্ষেত। বর্তমানে তাতে বৃষ্টির পানির জমাট বাঁধা। ওর কাছে এই গোকুল মেয়েটাকে অনেকটা পাহাড়পুর বৌদ্ধবিহারের ধ্বংসাবশেষের মতোই লাগছে। দূর থেকে হয়তোবা 15 ফুট সামথিং এরকমই উঁচু বলে মনে হচ্ছে।
এদিকে নিত্য আপু আর রাত্রির সেলফি তোলায় ব্যস্ত। নিত্য আপু যদিও ছবি তুলতে খুব একটা পছন্দ করে না, কিন্তু রাত্রির জন্য এক প্রকার বাধ্য হয়েই তুলতে হচ্ছে আপুকেও। হঠাৎ কাউন্টার থেকে চেঁচামেচির আওয়াজ আসতেই ভাইয়াদের কাছে গিয়ে দাঁড়ালো ওরা। নিবিড় ভাইয়া কাউন্টারের লোকটাকে কিছু একটা বলছেন, আর এদিকে রুশো ভাইয়া চেঁচিয়ে বলছে, হে আমি বাংলাদেশি, এম নট এনি ফরেনার মেনি হাতি। মাঝখানে অগ্নি ভাইয়া রুশো ভাইয়াকে চেপে ধরে রয়েছে। ব্যাপারখানা অনন্যার এই ছোট্ট মাথাটাই ঢুকতে চাইছে না কোনো মতেই। তাই অনন্যা অগ্নি ভাইয়ার কাছে গিয়ে জিজ্ঞেস করল। কি হয়েছে রে ভাইয়া? অগ্নি ভাইয়া অনন্যাকে কাউন্টারের সাইনবোর্ডের দিকে তাকাতে ইশারা করল। অনন্যাও বাধ্য মেয়ের মতো সাইনবোর্ডে তাকালো। ব্লু রঙের সাইনবোর্ডে সাদা রঙের কালিতে বোল্ড করে লেখা আছে, প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর, গোকুল মেয়ের বেহুলার বাসর ঘর, বুকিং কাউন্টার, প্রবেশ মূল্য দেশি টাকায় 20 টাকা, মাধ্যমিক স্তর শিক্ষার্থী 5 টাকা, ফরেনার হচ্ছে 200 টাকা, সার্ক কান্ট্রি টিকিট 100 টাকা। এতক্ষণে বুঝলো আসলে খায়নি। তার মানে টিকিট কাউন্টারের লোকগুলো রুশো ভাইয়াকে ফরেনার ভাবছে। অবশ্য ভাইয়াকে ফরেনার ভাবা অস্বাভাবিক কিছু না। রুশো ভাইয়াকে দেখে ফার্স্টলি যে কেউ হয় কোরিয়া নয়তো থাই ভাববে। রুশো ভাইয়া দেখতে এমনই, না আছে দাড়ি আর না আছে গোফ, ফর্সা গায়ের রং, সাথে চুল, ভ্রু, চোখের মনে সবকিছুই ব্রাউন কালারের, ঠোঁট বাচ্চাদের মতো গোলাপি, চুলগুলো কোরিয়ানদের মতোই কাট দেয়া, পুরো কপালের সাথে লিপতে থাকে। কিন্তু ভাষা শুনেও কি বুঝতে পারছে না এই লোকটা যে রুশো ভাইয়া বাংলাদেশি? এই ভাইয়া লোকটা কি মাথা মোটা নাকি যে রুশো ভাইয়ার মুখে স্পষ্ট বাংলা শোনার পরেও ফরেনার ভাবছে? অগ্নি ভাইয়া চোখ মুখ কুচকে বলল, সব ফরেনাররা বাংলা বলতে পারে না এমনটাও তো না। ওরা প্রমাণ হিসাবে আইডি কার্ডটা চাচ্ছে, কিন্তু সেটা তো রুশু বাসায় ফেলে আসছে। অগ্নি ভাইয়ার কথায় কিছুক্ষণ চুপ থেকে চট করে ফোন বের করে গ্যালারিতে ঢুকলো অনন্যা। তার মধ্যে একটা ফটো স্ক্রিনে বের করে টিকিট কাউন্টারের লোকটাকে দেখে নিতে বলল। বর্তমানে সবাই ওর দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে আছে। লোকটা ছবিটা দেখে নিয়ে জিভে কামড় দিয়ে বলল, সরি ম্যাম, সরি স্যার, আমি আসলে বুঝতে পারিনি। তাছাড়া ওনাকে দেখে ফরেন নারী লাগে, তাই আর কি। আমি মুখ বাঁকিয়ে ইটস ওকে বলে নিবিড় ভাইয়াকে ইশারা করলো 20 টাকা ধরেই 6টা টিকিট কিনে নিতে। নিবিড় ভাইয়া অনন্যার কথা মতোই বিল মিটিয়ে টিকিট কিনেলেন। অনন্যার কাছে এসে ভ্রু কুচকে জিজ্ঞেস করলেন, কিসের ছবি দেখালে যে বেটা একেবারেই বুঝে নিল? অনন্যা মুচকে হেসে ফোনটা ওনার সামনে ধরতেই উনি বললেন, রুশোর আইডেন্টিটি কার্ডের ছবি তোমার ফোনে কেন? অনন্যা একটু ভাব নিয়ে বলল, সাবধানতা অবলম্বনের জন্য ভাইয়াদের আইডি কার্ডের ফটোগ্রাফস রেখেছিলাম, যদি কখনো কাজে লাগে এই ভেবে। আর আজ কি সুন্দর করে কাজে লেগে গেল দেখলেন? উনি অনন্যাকে ব্যঙ্গ করে বললেন, যাক, যতটা অপদার্থ তোমায় ভেবেছিলাম ততটাও অপদার্থ তুমি নও। বলেই উল্টো দিকে মুখ ফিরিয়ে নিলেন উনি। ফলো মি বলে গেট দিয়ে ভেতরে ঢুকতে এগোতে লাগলেন। রুশো ভাইয়া অনন্যার নাক টেনে দিয়ে বলল, থ্যাঙ্কস ছুটকি। ওই পেটমোটা ভরিওয়ালা টাকুর টুকুর আমার হেনস্থ করতে এসেছিল। জাস্ট ইমাজিন করে কত সাহস টাকুর ব্লা। চল ভেতরে যাই আমার। বর্তমানে ওরা দাঁড়িয়ে আছে গোকুল মেরে নিচে। ওদের সামনে রয়েছে ইয়া বড় ইটের পাহাড়। দূর থেকে 15 ফুট ভেবেছিল, বাস্তবে এটা প্রায় 45 ফুট উঁচু। তার গা ঘেঁষে লাগানো আছে এত লম্বা সিঁড়ি। সিঁড়িটাকে নিচ থেকে একবার উপরে দেখে নিতেই গলা শুকিয়ে এলো অনন্যার। এই সিঁড়ি পুরোটা শেষ করার আগেই অনন্যার জান বের হয়ে যাবে কিনা এই নিয়ে মনে রয়েছে এক গভীর সংশয়। রুশো ভাইয়া একবার নিচ থেকে উপরে চোখ বুলিয়ে ভ্রু কুচকে মাথা চুলকোতে চুলকোতে প্রশ্ন করল, আরে সাবাস, এত বড় বড় পাহাড় বেহুলার বাসর ঘর ছিল, আর আমাদের বাসর ঘর ছেড়ে ছোট্ট একটা ঘর। দ্যাটস নট ফেয়ার। নিবিড় ভাইয়া রুশো ভাইয়ার বোকামিতে হেসে দিয়ে সামনে তাকিয়ে ওদের সকলকে উদ্দেশ্য করে বলে উঠলেন, বেহুলার কাহিনী সেন যুগেরও অনেক পূর্বের ঘটনা। বেহুলার বাসরঘর একটি অকল্পনীয় মনুমেন্ট। বর্তমান গবেষকদের মধ্যে এই মনুমেন্ট 809 থেকে 847 খ্রিস্টাব্দের দেবপাল নির্মিত একটি বৈদ্যমত। এটা অ্যাকচুয়ালি কোনো বাসরঘর নয়। স্তূপটিতে আছে বাসরঘরের প্রবাদ, স্মৃতিচিহ্ন। চলো উপরে যাওয়া যাক। বলে সিঁড়ি বেয়ে উপর উঠতে লাগলেন উনি। রুশো ভাইয়া কিছু না বুঝে ঠোঁট উল্টে যেতে লাগলো। একে একে চলতে লাগলো সবাই। 10-12 ধাপ সিঁড়ি বেয়ে উঠতেই বুঝতে পারলো ওর গতির বেগ ধীরে ধীরে হ্রাস পাচ্ছে।
গায়ে শক্তি পাচ্ছে না ঠিক মতো। ঠিক এই জন্যই জার্নি ঘোরাঘুরির নাম শুনলে গলা শুকিয়ে আসে ওর। মহস্তানগড় বগুড়ার মধ্যেই বলে দুবার না ভেবে রাজি হয়ে গিয়েছিল অনন্যা, কিন্তু শরীর আবারও তার খেলা দেখানো শুরু করলো। একে এতক্ষণ হাঁটাহাঁটি, তার উপর সূর্যের তীব্র রোদ, সব মিলিয়ে এক কথায় মাথা চক্কর দিয়ে উঠছে অনন্যার। ওর পাশে আছে রাত্রি, তার সামনে রুশো ভাইয়া, নিত্য আপু আর অগ্নি ভাইয়া। নিবিড় ভাইয়া তাদের এক সিঁড়ি উপরে হাঁটছেন। অনন্যার গতি কমে যাওয়ায় রাত্রি আন মনে ওর থেকে কয়েক ধাপ এগিয়ে গেল। অবসাদ অনুভব করা একটু জিরিয়ে নিতে থেমে গেল ও। রুশো ভাইয়া অনন্যার পেছনে আছে ভেবেই বলতে লাগলো, সুটকি, তোর কি পানি লাগবে? পেছন থেকে প্রতি উত্তরে কোনো জবাব না আসায় ভাইয়া সহ রাত্রি আর নিত্য আপু পেছন ফিরে তাকালো। অনন্যা ওদের থেকে কমপক্ষে 5 কি 6টা সিঁড়ি নিচে। সবাইকে থেমে যেতে দেখে পেছন ফিরে তাকালেন নিবিড় ভাইয়াও। অনন্যাকে দাঁড়িয়ে হাঁপাতে দেখে এক ছুটে ওর কাছে নেমে এলেন উনি। কপাল কুঁচকে বললেন, কি গেল তো পেট্রোল শেষ হয়ে? জানতাম আমি, তোমার দ্বারা কিচ্ছু হবে না। রুশো, তোমার সাইড ব্যাগে পানির পট আছে, দাও তো। রুশো ভাইয়া মাথা নাড়িয়ে চট করে বোতলটা এগিয়ে দিল নিবিড় ভাইয়ার হাতে। উনি বোতলটা নিয়ে অনন্যার হাতে ধরিয়ে দিয়ে বললেন, পানিটা খেয়ে নাও। ওনার কথা শেষ হবার আগেই অনন্যা ক্যাপ খুলে ঢকঢক করে পানি খেতে শুরু করে দিল। পুরো বটল শেষ করে ওনার হাতে ধরিয়ে দিয়ে শান্ত হয়ে নিয়ে বলল, আমি ঠিক আছি, চলুন। উনি কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে অনন্যার দিকে চেয়ে থেকে হুট করে কোলে তুলে নিলেন ওকে। বাকিদের বললেন, আগা তোরা। বলেই এক পা করে সিঁড়ি বেয়ে উঠতে লাগলেন অনন্যাকে কোলে নিয়ে। আরে রে, কি করছেন? নামাই, হাঁটতে পারবো আমি। উনি সামনে তাকিয়ে হাঁটতে হাঁটতেই ধমকে উঠলেন, জাস্ট শাট আপ। আর একটা কথা বললে উপর থেকে টুপ করে নিচে ফেলে দেবো তোমায়। ওনার ধমক খেয়ে অনন্যা ঠোঁট চেপে ধরে গুটিসুটি মেরে থাকলো ওনার কোলেই। কেই বা যেচে নিজের বাচ্চাকালের জীবনটা কোমর ভেঙে থাকতে চায়, তেমনি অনন্যাও চায় না। রুশো ভাইয়া নিবিড় ভাইয়াকে অনন্যা কোলে নিয়ে হাঁটতে দেখে অগ্নি ভাইয়াকে ফিসফিস করে বলে ওঠে, সুটকির কি লাখ রে ভাই! হে ব্রো, এখন আমাকেও কোলে নাও না প্লিজ। আমি আর একদম লাফালাফি করবো না, ট্রাস্ট মি। সাথে সাথে অগ্নি ভাইয়া চোখ বড় বড় করে চেঁচিয়ে উঠল। নেহি। নিবিড় ভাইয়া অনন্যাকে নিয়ে উপরে উঠে আস্তে করে নামিয়ে দিলেন। ওনার থেকে ছাড়া পেয়ে আর চোখে চারিদিক চোখ বুলিয়ে নিতে লাগলো অনন্যা। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার, ওদের দিকে কেউ তাকিয়েই নেই, বরং সবাই তাকিয়ে আছে সিঁড়ির দিকে। খটকা লাগায় অনন্যা নিজেও সিঁড়ির দিকে তাকালো, আর তাকাতেই ওর চোখ খুলে হাতে চলে আসার মতো অবস্থা। অগ্নি ভাইয়া ক্লান্ত হয়ে হাঁপাতে হাঁপাতে এক পা করে উপরে উঠছে, আর ভাইয়ার পিঠে উঠে গলা জড়িয়ে ধরে দাঁত কেলিয়ে আছে রুশো ভাইয়া। অগ্নি ভাইয়া কোনো রকমে উপরে উঠতেই লাফ মেরে নেমে গেল রুশো ভাইয়া। রুশো ভাইয়া নামতেই অগ্নি ভাইয়া পিঠ সোজা করতে যায় আমারে। করে চিৎকার করে উঠল রুশো ভাইয়া। জিব্বায় কামড় দিয়ে ধরে বলল, এই রে, আমার ওয়েট কি বেড়ে গেল নাকি? অগ্নি ভাইয়া সোজা ইটের উপর বসে তীক্ষ্ণ দৃষ্টিতে রুশো ভাইয়ার দিকে তাকিয়ে বলল, 60 কেজি ওজনের বস্তা পিঠে চাপিয়ে সিঁড়ি বেয়ে উঠেছিস কোনো দিন? ভাই, ঘাট হয়েছে আমার, আর ভুলেও তোকে কোনো দিন কোলে বসাবো না। রুশো ভাইয়া চোখ মুখ কুচকে ঠোঁট উল্টালো। পেছন থেকে হাসতে হাসতে হেলে দুলে পৌঁছালো নিত্য আপু আর রাত্রি। অগ্নি ভাইয়াকে বসে হাঁপাতে দেখে নিত্য আপু আবারও এক গাল হেসে বলে ওঠে, যা বুঝলাম, আমার বাবা অনন্যার মতো কপাল নেই যে বরের কোলে চড়ে ঘুরে বেড়াবো। পায়ে ব্যথা হলে হুইল চেয়ারেই ঘুরে বেড়াতে হবে আমায়। অগ্নি ভাইয়া নিত্য আপুর কথায় চট করে দাঁড়িয়ে উত্তেজিত হয়ে বলল, আরে আরে, কি যে বলো না, তুমি তো কাগজের মতো হালকা, তোমাকে তো কোলে নিয়ে পুরো দুনিয়া ঘুরে বেড়াতে পারবো। ও লম্বা, তাই ওজনে বেশি, বুঝলাম। নিত্য আপু চোখ ছোট ছোট করে বলল, ও, তার মানে আমি মোটা হয়ে গেলে আর কোলে তুলতে পারবি না, এই তো? অগ্নি ভাইয়া নিত্য আপুর কথায় থতমত খেয়ে গেল। আমতা আমতা করে ভাইয়া বলল, আরে না না, কোথায় তুমি আর কোথায় রুশু। ও পাতলা হলেও ভারী, আর তুমি মোটা হলেও আমার কাছে কাগজের মতো হালকাই থাকবা, বিলিভ মি। অগ্নি ভাইয়ার কথায় এতক্ষণের চাপিয়ে রাখা হাসির ফোয়ারা বের হয়ে গেল সবার। রুশো ভাইয়া হাসতে হাসতে অগ্নি ভাইয়ার কাঁধে হাত রেখে বলল, কি ব্রো, তুমিও দেখি আজকাল লজিক ক্রিয়েট করো।
অগ্নি ভাইয়া ভ্রু কুচকে রুশো ভাইয়ার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে উঠল, রুসু ফুসু বদের হাড্ডি, তোর লাভ মেরে পেটে ওঠার জন্য দেখ বউ বিয়ের আগেই ডিভোর্স দিচ্ছে। বলেই তেরে রুশো ভাইয়ার পেছনে ছুট লাগালো অগ্নি ভাইয়া। ততক্ষণে রুশো ভাইয়া হাওয়া। ওদের দৌড়াদৌড়ি দেখে নিবিড় ভাইয়া হাসতে হাসতে বললেন, আব্বে পড়ে যাবি শালা, ছোটাছুটি অফ কর। নিবিড় ভাইয়ার বলার পরও কারো কোনো রিয়াকশন হলো না। দুজনেই ছোটাছুটি করতে করতে হাঁপিয়ে গিয়ে একসময় হেসে ধূপ করে বসে পড়ল ঘাসের ওপর। নিবিড় ভাইয়া কপাল কুঁচকে বলল, অগ্নি ভাইয়া নিত্য আপুর কথায় চট করে দাঁড়িয়ে উত্তেজিত হয়ে বলল, আরে আরে কি যে বলো না, তুমি তো কাগজের মতো হালকা, তোমাকে তো কোলে নিয়ে পুরো দুনিয়া ঘুরে বেড়াতে পারবো। ও লম্বা তাই ওজনে বেশি, বুঝলাম। নিত্য আপু চোখ ছোট ছোট করে বলল, ও, তার মানে আমি মোটা হয়ে গেলে আর কোলে তুলতে পারবি না, এই তো? অগ্নি ভাইয়া নিত্য আপুর কথায় থতমত খেয়ে গেল। আমতা আমতা করে ভাইয়া বলল, আরে না না, কোথায় তুমি আর কোথায় রুসু, ও পাতলা হলেও ভারী, আর তুমি মোটা হলেও আমার কাছে কাগজের মতো হালকাই থাকবা, বিলিভ মি। অগ্নি ভাইয়ার কথায় এতক্ষণের চাপিয়ে রাখা হাসির ফোয়ারা বের হয়ে গেল সবার। রুশো ভাইয়া হাসতে হাসতে অগ্নি ভাইয়ার কাঁধে হাত রেখে বলল, কি ব্রো, তুমিও দেখি আজকাল লজিকহীন লজিক ক্রিয়েট করো। অগ্নি ভাইয়া ভ্রু কুচকে রুশো ভাইয়ার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে উঠল, রুসু ফুসু বদের হাড্ডি, তোর লাভ মেরে পেটে ওঠার জন্য দেখ বউ বিয়ের আগেই ডিভোর্স দিচ্ছে। বলেই তেরে রুশো ভাইয়ার পেছনে ছুট লাগালো অগ্নি ভাইয়া। ততক্ষণে রুশো ভাইয়া হাওয়া। ওদের দৌড়াদৌড়ি দেখে নিবিড় ভাইয়া হাসতে হাসতে বললেন, আব্বে পড়ে যাবি শালা, ছোটাছুটি অফ কর। নিবিড় ভাইয়ার বলার পরও কারো কোনো রিয়াকশন হলো না। দুজনেই ছোটাছুটি করতে করতে হাঁপিয়ে গিয়ে একসময় হেসে ধূপ করে বসে পড়ল ঘাসের ওপর। নিবিড় ভাইয়া কপাল কুঁচকে বলল, ভালো কথা কানে যায় না, না দিলি তো বাকি এনার্জিও ফুরিয়ে। চল জলদি, এদিকটা ঘুরে ফিরে দেখা হলে জাদুঘরে যাব। অগ্নি ভাইয়া আর রুশো ভাইয়া কিছুক্ষণ বসে জিরিয়ে নিয়ে উঠে পড়ল। এবার রওনা হলো ওরা মহস্তানগড় জাদুঘরের উদ্দেশ্যে। বর্তমানে ওরা মহস্তানগড় জাদুঘরে অবস্থান করছে। হাস্যকর হলেও আবারও অনন্যাকে কোলে করে গোকুল মেয়ের থেকে নামিয়েছেন নিবিড় ভাইয়াই। কিন্তু এবার রুশো ভাইয়া অগ্নি ভাইয়ার পিঠে লাফ মেরে ওঠার সুযোগ পাননি। রুশো ভাইয়ার থেকে 10টা সিঁড়ি পেছনে থেকে নেমেছে অগ্নি ভাইয়া, যাতে ভুল ক্রমেও রুশো ভাইয়া লাফিয়ে পিঠে উঠতে না পারে। জাদুঘরে প্রবেশ মূল্য আমাদের বিডি পর্যটকদের জন্য পড়েছে 20 টাকা বাবদ। এখানেও ফরেনারদের জন্য চার্জ বেশি। সার্কভুক্ত দেশগুলোর জন্য 100 টাকা, আর সার্কভুক্ত বাদে দেশগুলোর জন্য 200 টাকা। শুঙ্গ থেকে মুসলিম আমলের ইতিহাস ঐতিহ্যের সাক্ষী আজকের মহাস্থানগড় জাদুঘর। এই জাদুঘরে নাকি ওই আমলের 2687টি প্রত্নতত্ত্ব সংরক্ষিত রয়েছে। সেসবেরই কিছু নিদর্শন দেখতে জাদুঘরে আসা। অনন্যার শরীরটা ভালো যাচ্ছে না, তাই বেশি ঘোরাঘুরি করা হবে না মনে হচ্ছে ওর। জাদুঘরের উত্তরে রয়েছে গোবিন্দ ভিটা, তাছাড়া আরও আছে খোদার পাথর ভিটা, শিলাদেবীর ঘাট, মহস্থান রেস্তোরাঁ, মানকালের কুণ্ডু ইত্যাদি। জাদুঘরে ঘুরতে ঘুরতেই চোখে পড়ল কিছু পোড়ামাটির ফলক, যেখানে মানুষের অঙ্গভঙ্গির ছবি লিপিবদ্ধ করা আছে। আরেক ফলকে রয়েছে হাতির চিত্র, তার আরেকটিতে রয়েছে সিংহের গর্জনহৃত একটি চিত্র। তার পাশেই খেয়াল করলাম একটা মাটির চুলো। মাটির চুলা খুব সাধারণ হলেও অদ্ভুতভাবে এই চুলাটা অন্য সব চুলার থেকে ভিন্ন। নিবিড় ভাইয়া এখানকার স্থানীয় মানুষদের কাছে জিনিসগুলো সম্পর্কে জ্ঞান আহরণ করে চলেছেন। রুশো ভাইয়া, অগ্নি ভাইয়া আর নিত্য আপু রৌপ্য মুদ্রাগুলো বেশ উৎসুক দৃষ্টিতে দেখছে। আর রাত্রি অনন্যার সঙ্গে রয়েছে। অনন্যা রাত্রির পাশের সেলের কলসিগুলো সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করে চলেছে, একটার থেকে আরেকটা বড়। এভাবে সিরিয়ালি সাজানো আছে অনেকগুলো কলসি। অবাক করা বিষয় হলো জাদুঘরে অনেক বিদেশি পর্যটকরাও এসেছে, অথচ যেখানে বাঙালিদের ঐতিহাসিক স্থানগুলোর প্রতি ইন্টারেস্ট কম। এজন্যই বোধহয় রুশো ভাইয়াকেও কাউন্টারের লোকটা ফরেনারই ভেবে নিয়েছিল। নিবিড় ভাইয়া হঠাৎ সামনে থেকে পেছনে এসে অনন্যাদের কাছে দাঁড়িয়ে পড়লেন। কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে
অনন্যাকে দেখে নিয়ে বলে উঠলেন। শরীর খারাপ লাগছে? বিনিময়ে অনন্যা শুধু জোরপূর্বক হেসে দুদিকে মাথা নাড়িয়ে না বোধক জবাব দিল। উনি অনন্যার দিকে অবিশ্বাসের দৃষ্টি নিক্ষেপ করে অগ্নি ভাইয়াকে একটু জোরেই দেখে বললেন, অগ্নি, লেট হয়ে গিয়েছে অনেক। আবার বগুড়া থেকে সান্তাহার স্টেশন যেতে লাগবে। চল রওনা দেই। আটসি আগাতোরা। নিবিড় ভাইয়া চোখের ইশারায় সম্মতি জানিয়ে অনন্যার ডান হাত নিজের হাতের মুঠোয় আঁকড়ে করে এগোতে লাগলেন। অনন্যাও চুপচাপ বাধ্য মেয়ের মতোই ওনার সাথে তাল মিলিয়ে চলতে লাগলো। এরকম পাবলিক প্লেসে মান সম্মান ধুলোয় মিশিয়ে দেবার ইচ্ছে নেই ওর। যদি অনন্যা এখন ওনার কথার প্রতিবাদ করতে যায়, তবে নিঃসন্দেহে সবার সামনে চেঁচিয়ে মার্কেট ফাটিয়ে ফেলবেন নিবিড়। সিএনজি স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে সবাই। আবারও সে একই বিপদে এসে হানা দিল যাত্রাপথে। সিএনজির সিট 5টা, কিন্তু ওরা মোটে 6 জন। অগ্নি ভাইয়া তো বোধহয় মাটিতে নাক খড় দিয়ে ফেলেছে, এই বলে যে রুশো ভাইয়াকে আর কোলে বসাবে না কোনো কালেই। এদিকে রুশো ভাইয়াও এবার নিজের মান সম্মানের তোয়াক্কা না করে অগ্নি ভাইয়ের কোলেই বসবে বলে দাঁত কেলিয়ে যাচ্ছে। নো নো নো, নারা একবারই বেলতলায় যায়, সেই জায়গায় আমি তো 2বার গিয়েছি। হে ব্রো, তাছাড়া আর উপায়ও নেই। নাও না কোলে, প্লিজ প্লিজ প্লিজ। নিবিড় ভাইয়া কিছুক্ষণ চুপ থেকে বললেন, তোরা সামনের সিএনজি রিজার্ভ নিয়ে 4 জন ওঠ। আমি আর অনন্যা পেছনের সিএনজি রিজার্ভ নিয়ে যাচ্ছি। নিবিড় ভাইয়ার প্রপোজাল সবার সেকেন্ডের মধ্যে পছন্দ হলেও হলো না শুধু অনন্যার। ও মনে মনে বলছে, আমি ভাইয়া, আপু আর রাত্রিকে ছেড়ে আলাদাভাবে আস্ত একটা বিষাক্ত নখ বিশিষ্ট সাদা বিড়ালের সাথে যেতে ইচ্ছুক নেই মোটেও। তাই মুখ ফুলিয়ে কেবল না শব্দটা উচ্চারণ করবে, তার আগেই বাকিরা সামনের সিএনজিতে উঠে বসল। নিবিড় ভাইয়া গম্ভীর কণ্ঠে অনন্যাকে বললেন, তোমাকে না 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 বলে গান গাইতে বলা হয়নি। চুপচাপ সিটে বসে পড়ো। কি আর করার, শেষমেশ অবাধ্যগত সন্তান হয়েও মুখ বুজে বাধ্যগত সন্তানের মতো সিএনজির সিটে চেপে বসতে হলো অনন্যাকে। অনন্যা বসতে নিবিড় অনন্যার পাশে উঠে বসে। মামা চলেন। বলেই সিটে চোখ জোড়া বন্ধ করে গা এলিয়ে দিলেন। আর অনন্যা মুখ ফুলিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে খুঁটিয়ে খুঁটিয়ে চোখ দিয়ে গিলে ফেলতে লাগলো ওনাকে। ভেতরে ভেতরে যত রাগ আছে তা গালাগাল দিয়েও কমানোর ক্ষমতা নিও, কারণ অনন্যা ভালো ভালো গালাগাল দিতেই জানে না। উনি চোখ দুটো বুজে রেখেই বলে উঠলেন, এভাবে দেখো না, আমার রেস্ট নিতে প্রবলেম হচ্ছে। সাথে সাথেই চোখ বড় বড় হয়ে গেল ওর। মনে মনে ভাবলো, এটা মানুষ নাকি সত্যিকারের বিড়াল। চোখ বন্ধ রেখে বুঝলেন কিভাবে উনি, আমি ওনাকে দেখছি এটা। প্রচণ্ড রকমের বিরক্তি নিয়ে ডান দিকে মুখ ঘুরিয়ে রাস্তার পাশের শা শা করে ছুটে চলা লম্বা লম্বা গাছগুলো দেখতে ব্যস্ত হয়ে পড়ল অনন্যা। যদিও বাস্তবে গাছগুলো নিজের জায়গাতে স্থির, তবে ওর কাছে আপেক্ষিকভাবে তাদের ছুটন্ত বলে মনে হচ্ছে। চলমান সিএনজির ফলে সৃষ্ট দমকা হাওয়া এসে অবাধ্য চুলগুলো এলোমেলো করে দিচ্ছে ওর, যার দরুন বিরক্ত বোধ করছে অনন্যা আরও বেশি। হাত দুটো উঁচু করে হাত খোপা করতে নিলে নিবিড় এক হাতে কোমর জড়িয়ে টান মেরে নিজের একদম কাছে নিয়ে এলো অনন্যাকে। অনন্যার মাথা নিজের কাঁধের সাথে ঠেকিয়ে বলে উঠলেন, রেস্ট নাও অ্যান্ড বিরক্ত করো না। আরে আরে কি করছেন, ছাড়ুন আমায়। উনি নিজের ক্লান্তি মাখা চোখ দুটো আধ খোলা অবস্থায় এনে অনন্যার চুলগুলো কানের পিঠে গুজে দিয়ে বললেন, অনেক টায়ার্ড আমি, ডিস্টার্ব করো না প্লিজ। আর কিছু বলল না অনন্যা। ওনার ক্লান্তি মাখা মুখটা বড্ড বাধা দিল ওকে। ইচ্ছে হলো না আর কোনো শব্দ উচ্চারণ করে ওনার বিশ্রামের ব্যাঘাত ঘটাতে। কিন্তু অদ্ভুত ব্যাপার, অনন্যা মনে মনে বলছে, বিশ্রাম উনি নিলে আমায় কেন নিজের কাঁধে মাথা রাখতে বাধ্য করলেন। সত্যি এই মানুষটার মনে যে ঠিক কখন কি চলে তা বোঝা মুশকিল, এক কথায় বড্ড বেশি মুশকিল। প্রায় 3টে নাগাদ বাড়ি পৌঁছালো ওরা। ভাইয়ারা বাড়ি এসেই গামছা নিয়ে দৌড় মেরেছে রীতিতে। এতদিন অসহ্যকর মনে হলেও আজ যেন এখান থেকে যাবার ঘন্টা বাজতেই সবার মায়া পড়ে যাচ্ছে গ্রামের পরিবেশে। অনন্যা, রাত্রি আর নিত্য আপু এই ফাঁকে গোসল সেরে নিল। চাচিমণি আর বড় চাচি মিলে পাটি বিছিয়ে খাবার এনে রেখেছে। অপেক্ষা শুধু ভাইয়াদের, ওরা এলেই থালায় ভাত বেড়ে দেবে চাচিমণি। ওরা পাটিতে বসে গল্প করছিল। এর মাঝে দিদুন একটা টিফিন বক্স এনে নিত্য আপুর হাতে ধরিয়ে দিলেন। নিত্য আপু জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই দিদুন বললেন, আম শক্ত নাকি ভারী পছন্দ হয়েছে তোমার, তাই বেঁধে দিলাম, বাসায় যেয়ে খেও। নিত্য আপু খুশিতে চোখ চিকচিক করে উঠল। সাথে খুশি হলো
ওরা সবাইও। দিদুন নিজের সাথে করে আনা পুরোনো একটা বক্স নিত্য আপুকে ধরতে বলে চেয়ার টেনে বসে পড়লেন। এতে কি আছে দিদুন? দিদুন ইশারায় আপুকে বক্সটা খুলে দেখতে বললেন। বক্সটা দু হাত দিয়ে খুলতেই চমকে উঠল আপু। দিদুন মুচকি হেসে বলতে শুরু করলেন, আমার দাদু ভাইদের বইয়ের জন্য একজোড়া করে বালা বানিয়ে রেখেছিলাম আমি, জুইকেও দিয়েছি। এখন তুমি তো অগ্নির বউ হতে যাচ্ছ, তাই তোমার বালা জোড়া এখনই দিয়ে রাখলাম। নিত্য আপু বালাগুলোয় হাত বুলিয়ে দেখতে লাগল। আপুর চোখের কোণে জল জমাট বাঁধতে শুরু করে দিয়েছে। তবে এ কোনো দুঃখের অশ্রু নয়, এ তো পরম সুখের নমুনা মাত্র। এর মধ্যেই ধুমধাম আওয়াজে পেছন ফিরে তাকাল ওরা। অগ্নি ভাইয়া আর রুশো ভাইয়া দুজনেই ভেজা গায়ে একসাথে সদর দরজা দিয়ে ঢুকতে গিয়ে আটকে গেছে। হে ব্রো, আমি ছোট, আমি আগে ঢুকবো। ছোটরা সব কিছুতেই বেশি পায়। আমি বয়সে বড়, সবার আগে আমি ঢুকবো, ইয়া। ওদের এইভাবে ধস্তাধস্তি করতে দেখে চোখ বড় বড় হয়ে গেল সবার। ভাইয়াদের পেছনে ছিল নিবিড় ভাইয়া। উনি ভাইয়াদের পাগলামি দেখে পেছন থেকে ধাক্কা মারতেই হুড়মুড় করে ঢুকে পড়ল অগ্নি ভাইয়া আর রুশো ভাইয়া। পড়তে পড়তে আরেকটুর জন্য বেঁচে গেল দুজনে। ওদের কাণ্ড দেখে হাসিতে ফেটে পড়ার বদলে শুধুমাত্র মুখ টিপে হাসতে হলো ওদের দিদুনের উপস্থিতির জন্য। কিন্তু ওদের অবাক করে দিয়ে এক তাক লাগানো হাসির ঝঙ্কার ভেসে আসলো পেছন থেকে। ওরা অবাক দৃষ্টিতে সেই হাসির উৎসের দিকে তাকাতেই আঁতকে উঠল। দিদুন ভাইয়াদের কাহিনী দেখে আজ মন খুলে হাসছেন। 10 বছরেও যেখানে দিদুনকে গম্ভীরতার পাছে হাসতে দেখা যায়নি, সেখানে আজ দিদুন প্রাণ খুলে হাসছেন। দিদুনকে হাসতে দেখে চাচিমণি, বড় চাচি আর আম্মুর চোখে নোনা জল এসে বাসা বাঁধতে লাগল। দিদুন হাসি থামিয়ে হাতের ইশারায় ভাইয়াদের নিজের কাছে ডাকলেন। ভাইয়ারা ভয়ে ভয়ে দিদুনের কাছে এসে স্ট্যাচুর মতো শটান হয়ে দাঁড়িয়ে পড়ল। দিদুন রুশো ভাইয়ার পিঠে থাপ্পড় মেরে বলল, এই আমচোরটা দেখি বুড়ো বয়সেও বড় হবে না। আর অগ্নি, দাদু ভাই তুমিও ওর সাথে বাচ্চামো শুরু করে দিয়েছ। নাচ জামাই যে কিভাবে তোমাদের সামলায়। যাও তাড়াতাড়ি কাপড় বদলে একেবারে তৈরি হয়ে নামো সবাই। অগ্নি ভাইয়া আর নিবিড় ভাইয়া দিদুনকে হেসে হেসে কথা বলতে দেখে অবাক হলেও সামলে নেয় নিজেদের। কিন্তু সামলাতে পারে না শুধুমাত্র রুশো ভাইয়া। দিদুনের মুখে এমন মিষ্টি মিষ্টি কথা করলার চেয়েও বোধহয় তেতো লাগলো রুশো ভাইয়ার কাছে, যার দরুন বেজায় বিষম খাওয়া শুরু করলো রুশো ভাইয়া। চাচিমণি রুশো ভাইয়াকে কাশতে দেখে পানি ভরিয়ে গ্লাস এগিয়ে দিল ভাইয়ার দিকে। রুশো ভাইয়া এক নিমিষেই ঢকঢক করে পুরো গ্লাস শেষ করে শান্ত হলো। তবে রুশো ভাইয়ার বর্তমান মনোভাব কিছুটা এরকম যে, কয়লার মধ্যে মধু ঢেলে দিল কে? নিবিড় ভাইয়া আর অগ্নি ভাইয়া রুশো ভাইয়াকে ধরে আরও কোনো অঘটন ঘটনার পূর্বেই মুখ লুকিয়ে ঘরে নিয়ে গেল। আর এদিকে হাসির বোম ফাটতে শুরু করলো অনন্যাদের পেটের মধ্যে। অতঃপর ঘনিয়ে এলো গ্রাম থেকে বিদায় নেবার চূড়ান্ত মুহূর্ত। সবাই মিলে খেয়ে নিয়ে রেডি হয়ে নিচে নেমে এলো ওরা। অনন্যা, আম্মু, আব্বু লাগেজ নিয়ে উঠোনে দাঁড়িয়ে আছে ওদের অপেক্ষায়। ওরা নেমেই জুই ভাবি, মাসুম ভাইয়া, চাচি আর চাচুদের সাথে কুশল বিনিময় করে নিল। দিদুনকে সালাম করে আশেপাশে চোখ বুলিয়ে নিয়ে কিছু একটা ভেবে জিজ্ঞেস করলো অনন্যা, মামুন ভাইয়া কোথায় দিদুন? দিদুন একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, তোমরা গেলে বের করবো ওকে, চিন্তা করিও না। বিনিময়ে ছোট্ট একটা শ্বাস ছেড়ে মাথা নাড়িয়ে সম্মতি জানালো অনন্যা। বাড়ি ছেড়ে কাঁচা রাস্তায় উঠে এক পলক চেয়ে দেখে নিল ওরা হিনা খা খা করা বাড়িটা। বাড়ির পাশে গোয়াল ঘরের লালু ভুলুকে ড্যাব ড্যাব করে ওদের দিকে চেয়ে থাকতে দেখল অনন্যা। রুশো ভাইয়া ভুলুকে এইভাবে জল করে তাকিয়ে থাকতে দেখে তাকে ভেঙিয়ে বলে উঠল, হেই হেই বুল, এখন কাকে কিক মারবে? হ্যাঁ পচ্চা বুল। বাই দ্য ওয়ে, আই উইল মিস ইউ বোথ অফ ইউ, স্পেশালি মিস্টার বুল। টাটা। রুশো ভাইয়ের উচ্চারিত বাক্য বোধগম্য না হওয়ায় বিনিময়ে লালু ভুলু হাম্বা করে ডেকে উঠল। রুশো ভাইয়া ওদের ডাক শুনে ভরকে গিয়ে অগ্নি ভাইয়ার গলা জড়িয়ে চেপে ধরল ভাইয়াকে। সাথে সাথে হাসিতে ফেটে পড়ল ওরা সবাই। বর্তমানে সান্তাহার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে নিজেকে একটা ক্ষুদ্র পিঁপড়ার মতো লাগছে অনন্যার। আজ প্ল্যাটফর্মে এত ভিড় যদি হয়, তবে ট্রেনের ভিতরে ঠিক কীরকম ভিড় হবে তা কল্পনা করলেই গায়ে কাঁটা দিয়ে উঠছে ওর। যদিও টিকিট কেটে সিট নিয়ে আছে, তবে ওদের সন্দেহ সিট অবধি পৌঁছাতে পারবে কিনা এই নিয়ে। তার উপর আজ ট্রেন লেট। মাত্র খবর নিয়ে জানলো ট্রেন জয়পুরহাট ছেড়েছে।
অর্থাৎ আগে আকিলপুর আসবে তারপর ছাড়বে। অবশেষে পৌঁছাবে সান্তাহার জাংশনে। অনন্যা দাঁড়িয়ে দাঁড়িয়ে আশেপাশের লোকজনদের দেখতে দেখতে এসব ভাবছিল। ঠিক তখনই পাশ থেকে রুশো ভাইয়ার আতঙ্কিত কণ্ঠস্বর কানে ভেসে আসতে লাগলো। ও ভাই মারো মুঝে মারো, ও মাই গড, পপুলেশন, হোয়াই হোয়াই। অগ্নি ভাইয়া রুশো ভাইয়ার কথার প্রতি উত্তরে প্ল্যাটফর্মের এন্ড পর্যন্ত হেলে চোখ বুলিয়ে নিয়ে বলে উঠল, খাইছে রে, আজকের ওষুধ ভর্তা হয়ে যাবে নিশ্চিত। কিন্তু এখন কথা হচ্ছে নুন তেল কোথায় পাবো যে ভর্তাকে একটু সুস্বাদু বানাবো? রুশো ভাইয়া চোখ মুখ কুচকে ঠোঁট উল্টে বলল, উফ ব্রো, এই নিয়ে অনেক পচাইছো, প্লিজ আর না, প্রেস্টিজ এবার পাংচার না হয় প্লাস্টিক হয়ে যাবে নির্ঘাত। রুশো ভাইয়ার কথায় অগ্নি ভাইয়া হো হো করে হাসতে শুরু করে দিল। চোখ ছোট ছোট করে অগ্নি ভাইয়ার দিকে তাকিয়ে থেকে আবারও মুখ ফুলিয়ে বসে পড়ল রুশো ভাইয়া। এই ব্যস্ত স্টেশনে একজনই শুধুমাত্র সেলফি তোলায় ব্যস্ত, আর সে হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি অনন্যার বেস্টু রাত্রি। ওর মতে গাল ফুলিয়ে বসে থাকলেও তার ভিড় কমবে না, তাই সেলফি তুলে টাইম পাস করা বেটার। এদিকে নিত্য আপু চোখে চশমা লাগিয়ে এই ব্যস্ততার মাঝে মেসেঞ্জারে ফ্রেন্ডদের পাঠানো মেডিকেল নোটস দেখছে। কী সব হাড্ডি হুড্ডির ছবি রয়েছে তাতে। বর্তমানে সান্তাহার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে নিজেকে একটা ক্ষুদ্র পিঁপড়ার মতো লাগছে অনন্যার। আজ প্ল্যাটফর্মে এত ভিড় যদি হয়, তবে ট্রেনের ভিতরে ঠিক কীরকম ভিড় হবে তা কল্পনা করলেই গায়ে কাঁটা দিয়ে উঠছে ওর। যদিও টিকিট কেটে সিট নিয়ে আছে, তবে ওদের সন্দেহ সিট অবধি পৌঁছাতে পারবে কিনা এই নিয়ে। তার উপর আজ ট্রেন লেট। মাত্র খবর নিয়ে জানলো ট্রেন জয়পুরহাট ছেড়েছে, অর্থাৎ আগে আকিলপুর আসবে তারপর ছাড়বে। অবশেষে পৌঁছাবে সান্তাহার জাংশনে। অনন্যা দাঁড়িয়ে দাঁড়িয়ে আশেপাশের লোকজনদের দেখতে দেখতে এসব ভাবছিল। ঠিক তখনই পাশ থেকে রুশো ভাইয়ার আতঙ্কিত কণ্ঠস্বর কানে ভেসে আসতে লাগলো, ও ভাই মারো মুঝে মারো, ও মাই গড, পপুলেশন, হোয়াই হোয়াই। অগ্নি ভাইয়া রুশো ভাইয়ার কথার প্রতি উত্তরে প্ল্যাটফর্মের এন্ড পর্যন্ত হেলে চোখ বুলিয়ে নিয়ে বলে উঠল, খাইছে রে, আজকের ওষুধ ভর্তা হয়ে যাবে নিশ্চিত। কিন্তু এখন কথা হচ্ছে নুন তেল কোথায় পাবো যে ভর্তাকে একটু সুস্বাদু বানাবো? রুশো ভাইয়া চোখ মুখ কুচকে ঠোঁট উল্টে বলল, উফ ব্রো, এই নিয়ে অনেক পচাইছো, প্লিজ আর না, প্রেস্টিজ এবার পাংচার না হয় প্লাস্টিক হয়ে যাবে নির্ঘাত। রুশো ভাইয়ার কথায় অগ্নি ভাইয়া হো হো করে হাসতে শুরু করে দিল। চোখ ছোট ছোট করে অগ্নি ভাইয়ার দিকে তাকিয়ে থেকে আবারও মুখ ফুলিয়ে বসে পড়ল রুশো ভাইয়া। এই ব্যস্ত স্টেশনে একজনই শুধুমাত্র সেলফি তোলায় ব্যস্ত, আর সে হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি অনন্যার বেস্টু রাত্রি। ওর মতে গাল ফুলিয়ে বসে থাকলেও তার ভিড় কমবে না, তাই সেলফি তুলে টাইম পাস করা বেটার। এদিকে নিত্য আপু চোখে চশমা লাগিয়ে এই ব্যস্ততার মাঝে মেসেঞ্জারে ফ্রেন্ডদের পাঠানো মেডিকেল নোটস দেখছে। কী সব হাড্ডি হুড্ডির ছবি রয়েছে তাতে। বর্তমানে আপু সেগুলোই জুম করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। আল্লাহ মালুম এই দুই ভাই বোন এত পড়াশোনা করে কিভাবে, তাও আবার একাডেমিক স্টাডিজ। অনন্যা তো একটু ফাঁক পেলেই কমিক্স, গল্পের বই অথবা গোপাল ভাঁড়ের বই নিয়ে পড়তে বসে। একাডেমিক বইগুলো তো রোজ দিনকার ইনস্ট্যান্ট স্লিপিং পিলস। কয়েক লাইন পড়তেই চোখে রাজ্যের ঘুম এসে হানা দেয়। সেই অনন্যাই বা কিভাবে পড়াশোনার সাথে বন্ধুত্ব করবে, এটা নিছক কল্পনার জগতেই সীমাবদ্ধ মাত্র। খানিক বাদেই হাতে 4টে কোকের বোতল নিয়ে স্টল থেকে ফিরলেন নিবিড় ভাইয়া। অনন্যার পাশের সিটে বসে পড়ে কয়েক সেকেন্ড জিরিয়ে নিলেন উনি। অগ্নি ভাইয়া নিবিড় ভাইয়ার হাতে 4টা কোকের বোতল দেখে কুচকে জিজ্ঞেস করলেন, এই রে, কোন অভাগা বা অভাগী যে কোকের ভাগ থেকে বাদ পড়বে আল্লাহ মালুম। এই তুই কোক আনলি ভালো কথা, বাট 4টা আনলি কেন? আমরা মেম্বার এখানে 8 জন। নিবিড় ভাইয়ার তীক্ষ্ণ দৃষ্টিতে অগ্নি ভাইয়ার দিকে তাকিয়ে বলে উঠলেন, বলদের বলদ, আমার কি অক্টোপাসের মতো 8টা বাহু যে 8টাতে 8টা কোকের বোতল পেঁচিয়ে নিয়ে চলে আসবো? শেয়ার করে খাবো। একা কেই বা পুরো বোতল খাবে? আর তোর গরুর পাকস্থলী বিশিষ্ট বোনের জন্য তো পুরো 2 লিটারের পানির বোতল ব্যাগে আছেই। কথাটা যে উনি অনন্যাকে ব্যঙ্গ করেই বললেন তা অনন্যা বেশ বুঝতে পারছে। ইচ্ছে তো করছে ওনার মাথাটা পুরো পিস পিস করে চিবিয়ে খেয়ে ফেলতে। মনে মনে ভাবল, আমার গরুর পাকস্থলী, লাইক সিরিয়াসলি? মেজাজ বেজায় বিগড়ে যাওয়ায় অবশেষে আর নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারল না অনন্যা। রেগে মেগে দাঁত কটপট করে বলে উঠল, এই কি বললেন আপনি? আমার গরুর পাকস্থলী? অনন্যার কথাটা যেন কোনোভাবে প্রভাব ফেলতে পারল না ওনার উপরে। উনি
ওর রাগান্বিত রিয়াকশন সম্পূর্ণ উপেক্ষা করে ড্রেনে ফেলে দিয়ে ভাবলেশীনভাবেই বলে উঠলেন, তা নয় তো কি, কোনো মানুষের পেটে এত পানি ধরে কিভাবে, তার সায়েন্স তো আমার জানা নেই। অ্যান্ড যেহেতু গরুর 4টে পাকস্থলী, সেই হিসেবে মেবি তোমার গরুর মতোই 4টে পাকস্থলী রয়েছে। অ্যান্ড দ্যাটস ওয়াই অনায়াসে বালতি বালতি পানি ধারণ করার অসম্ভব ক্ষমতা রাখো তুমি। নিবিড় ভাইয়ার কথা শুনে পাশ থেকে ফিক করে হেসে উঠল রাত্রি, যার ফলস্বরূপ মেজাজটা অনন্যার আগে থেকেই হাই লেভেল পর্যন্ত পৌঁছে দিল। অনন্যা বিনিময়ে রেগে মেগে কয়েকটা কড়া জবাব দেবে তার আগেই উনি উঠে গিয়ে আম্মু আব্বুদের কাছে চলে গেলেন। অনন্যা রেগে মেগে রাগগুলো নিজের মধ্যেই বসে রাখল। উদ্দেশ্য একসময় রাগের জোয়ালমুখী ফাটিয়ে শূন্যে উড়িয়ে পুরো ইউনিভার্স ভ্রমণে পাঠিয়ে দেবে ওনাকে। প্ল্যাটফর্মের রাউন্ড সিটে অনন্যার বাম পাশে বসে আছে রাত্রি, তার বাম পাশে বসেছে রুশো ভাইয়া, আবার ভাইয়ার পাশে বসেছে অগ্নি ভাইয়া, দেন নিত্য আপু, দেন নিবিড় ভাইয়া, অ্যান্ড দেন ওনার একদম গায়ের কাছে ঘেঁষে এরকম বাধ্য হয়ে বসতে হয়েছে অনন্যাকে। আব্বু আম্মুকে একটা কোকের বোতল, অগ্নি ভাইয়া আর নিত্য আপুকে একটা কোকের বোতল, রুশো আর রাত্রিকে একটা কোকের বোতল ধরিয়ে দিয়ে বর্তমানে অবশিষ্ট বোতলের ক্যাপ খুলছেন নিবিড় ভাইয়া। বোতলের ক্যাপটা খুলে অনন্যার দিকে বাড়িয়ে দিয়ে উনি শান্ত গলায় বলে উঠলেন, খাও। বিনিময়ে অনন্যা ওনার থেকে বোতলটা নিল না, বরং মুখ ফুলিয়ে ঘুরিয়ে নিল। অনন্যার ব্যবহারে নিমিষে কপাল কুঁচকে এল ওনার। উনি জোর করে অনন্যার হাতে কোকের বোতলটা ধরিয়ে দিয়ে ধমক দিয়ে উঠলেন, নিজ ইচ্ছায় না খেলে কিন্তু জোর করে খাইয়ে দিতে বাধ্য হব আমি। অ্যান্ড দেন তোমার এই সুন্দর ড্রেস নষ্ট হলে কিন্তু আমায় দোষ দিতে পারবে না। ওনার বিরুদ্ধে আর কিছু বলার সাহস পেল না ও। চুপচাপ কোকের বোতল উঁচু করে কয়েক ঢোক খেয়ে নিল। অমনি আবারও এক ধমক দিয়ে বসলেন উনি। হা করে খেতে বলেছি তোমায়, গায়ে পড়ে যাবে না, চুমুক দিয়ে খাও স্টুপিড। মনে মনে বলল, ব্যাস হয়ে গেল, এটা কোনো কথা যে আমি চুমুক দিয়ে খাবো? উনি আবার সেই বোতলেই খাবেন কি জানি, হয়তো হাঁ করেই খাবেন। যাকে আপাতত এত ভেবে কাজ নেই। 440 ভোল্টওয়ালা এতগুলো ধমক খেলে আবারও গলা শুকিয়ে আসবে, সাথে মান সম্মানের ভয় তো আছেই। তাই চুপচাপ বোতলে চুমুক দিয়ে খেতে লাগলো অনন্যা। ওদিকে অগ্নি ভাইয়া আর নিত্য আপু হেসে এসে গল্প করতে করতে কোক খাচ্ছে। একবার ভাইয়া তো একবার আপু, মাঝে মাঝে একজন থেকে আরেকজনকে কোক পাস করতে করতে দুজনেই টান মেরে একসাথে ধরে ফেলেছে বোতলটা। সাথে সাথেই ফিক করে হেসে ফেলেছে দুজনেই। কত সুইট একটা কাপল, দেখলেই যেন চোখ দুটো একদম জুড়িয়ে যায়। আর এদিকে রুশো ভাইয়া আর রাত্রির মধ্যে শেয়ার করে কোক খাওয়া নিয়ে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেছে। রুশো ভাইয়া বলছে আগে রাত্রিকে খেয়ে তারপর না হয় রুশো ভাইয়াকে দিতে, কিন্তু না, তাতেও হচ্ছে না রাত্রির। মোট কথায় ও চুমুক না দিয়ে খেতে পারে না। আবার রুশো ভাইয়ার এতে কোনো প্রবলেম না থাকলে ওর নিজেরই নিজেকে নিয়ে প্রবলেম। শেষমেশ ওদের যুদ্ধে হতাশ হয়ে নিবিড় ভাইয়া গেলেন সামনের স্টলে। হাতে দুটো স্ট্র নিয়ে ফিরলেন উনি। স্ট্র দুটো ওদের বোতলে ঢুকিয়ে দিয়ে বললেন, এরপরেও যদি এনি টাইপ অফ ফাইটিং হয় তো সিরিয়াসলি আমি এখানেই শহীদ হয়ে যাব। নিবিড় ভাইয়ার কথায় ঠোঁট উল্টালো রাত্রি। পাশ থেকে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল রুশো ভাইয়া। রাত্রি রুশো ভাইয়ার থেকে বোতল নিয়ে মনের সুখে গলা ভেজাতে লাগলো, আর রুশো ভাইয়া গালে হাত দিয়ে ড্যাব ড্যাব করে রাত্রির খাওয়া দেখতে ব্যস্ত হয়ে পড়ল। বোতলের অর্ধেক কোক খেয়ে বোতলটা পাশে রাখতেই নির্দ্বিধায় বোতলটা হাতে নিয়ে চুমুক দিয়ে কোক খেতে শুরু করলেন নিবিড় ভাইয়া। অনন্যার মুখ লাগানো বোতলে ওনাকে নির্দ্বিধায় মুখ লাগিয়ে খেতে দেখে চোখ বড় বড় হয়ে এলো অনন্যার। অনন্যা অবাক চোখে ওনার খাওয়া দেখছে। বুঝতে পেরে বোতলে চুমুক দেওয়া অবস্থাতেই ভ্রু নাচিয়ে কি হয়েছে জিজ্ঞেস করলেন উনি। বিনিময়ে নিজের মাথাটাকে ডানে বামে ঘুরিয়ে কই কিছু না তো বলে চোখ নামিয়ে নিল অনন্যা। মুখ ঘুরিয়ে রাত্রির দিকে তাকাতেই বিশাল এক সিক্রেট ক্যাপচার হয়ে গেল অনন্যার চোখে। রাত্রি স্ট্র দিয়ে অর্ধেক কোক খেয়ে বোতলটা পাশে রাখতেই রুশো ভাইয়া নিজের স্ট্রটা ফেলে দিয়ে রাত্রির ঠোঁট লাগানো স্ট্রটাই মুখে দিয়ে কোক খেতে লাগলো। রুশো ভাইয়ার কাণ্ড দেখে অনন্যা আর মনেই ভাবতে লাগলো, রুশো ভাইয়ার মতো কেউ বুঝি প্রেমে পড়তে পারে, তাও আড়ালে আড়ালে এতটা গভীরভাবে। দেখতে দেখতে ঢং ঢং করে ট্রেনের ঘন্টা বেজে উঠল। দীর্ঘ 1 ঘন্টা অপেক্ষার পর ভিআইপি তিতুমির মহাশয় এসে হাজির হলেন অবশেষে। ওরা তৎক্ষণাৎ উঠে লাগেজগুলো হাতে নিয়ে প্ল্যাটফর্মের কিনারার দিকে এগিয়ে গেল। ওদের ঝবগির সিট হিসেবে ট্রেনের ঝবগি সোজা ওদের অবস্থানরত প্ল্যাটফর্মের দিকে এই সাইডেই থামবে।
তাই দৌড়াদৌড়ি করার দরকার পড়বে না ভেবেছিল সবাই। কিন্তু ওদের চিন্তামুক্ত থাকতে না দিয়ে আজকে এই ওভার পপুলেশন ধাক্কাধাক্কির চরম পর্যায়ে নিয়ে এসে ফেলল ওদের। মানুষের গায়ে ধাক্কা লাগবে তাই নিবিড় ভাইয়া নিজের এক হাত দিয়ে অনন্যাকে নিজের সাথে চেপে ধরে আগলে রেখেছেন। ট্রেন এসে থামতেই মানুষজন ধাক্কাধাক্কি করে ট্রেনে উঠতে শুরু করে দিয়েছে। কেউ কোনো বাধাই মানছে না। আব্বু লোকগুলোকে বলছে আগে যাত্রীদের নামতে দিতে, বাট না, এই অসভ্য লোকগুলো আব্বুর কথা কানেই নিচ্ছে না। এর মধ্যে একজন লোক অনন্যাকে ধাক্কা মেরে ট্রেনে উঠে নিলেই নিবিড় ভাইয়া এবার রেগে গিয়ে ধমকে উঠলেন। এই যে আপনারা কি শুরু করে দিয়েছেন? হ্যাঁ, এইভাবে কেউ ট্রেনে ওঠে? ইডিয়েট, মেয়ে মানুষ আছে, চোখে দেখতে পারেন না? এর মধ্যেই এভাবে যাত্রীদের নামতে না দিয়ে আগেই পারাপারি করে ট্রেনে উঠতে দেখে টিটি এসে হুইসেল বাজিয়ে থামতে বললেন সবাইকে। লাঠি হাতে ধমকাতে লাগতেই সবাই চুপ করে থেমে গেল। ট্রেনে থাকা যাত্রীরা ধীরে সুস্থে ট্রেন থেকে নেমে যেতেই আগে ওদের মেয়েদের ওঠাতে বললেন টিটি। অনন্যার আম্মু উঠতেই ওর আব্বু আম্মুকে ব্যাগগুলো পাস করে দিল। এরপর রাত্রে নিত্য আপু আর অনন্যাকে উঠিয়ে দিয়ে নিজে উঠে পড়ল আপু। কিন্তু দুর্ভাগ্যবশত অনন্যার বা পায়ের জুতোটা ওঠার সময় নিচে পড়ে গেল। এই জ্যামের মধ্যে জুতো তোলাও সম্ভব নয়, তাই কাউকে কিছু বলল না, চুপ করে রইল। একে একে ভাইয়ারা উঠে পড়ল। সিট গেটের কাছে থাকায় বেশি দূর যেতে হলো না ওদের। এক পায়ে জুতো পরেই মুখ গুমরা করে উইন্ডো সিটে বসে পড়ল অনন্যা। অগ্নি ভাইয়া আর নিবিড় ভাইয়ার পেছনে হঠাৎ চোখ যেতেই রুশো ভাইয়াকে না দেখে অনন্যা আতঙ্কিত কণ্ঠে জিজ্ঞেস করল, এই রুকসু ভাইয়া কোথায় ওঠেনি? অনন্যার প্রশ্নে বাকিরাও আশেপাশে চোখ বুলিয়ে রুশো ভাইয়াকে খুঁজতে শুরু করল। অগ্নি ভাইয়া চিন্তিত হয়ে বলল, আমাদের সবাই তো উঠলো, গেল কোথায়? অগ্নি ভাইয়ার কথা শেষ না হতেই হুইসেল বেজে উঠল ট্রেনের। সামান্য ঝাঁকুনির সৃষ্টি করে ধীর গতিতে চলমান হতে লাগলো ওদের অবস্থানরত তিতুমির এক্সপ্রেস। নিবিড় ভাইয়া আর অগ্নি ভাইয়া কপালে হাত দিয়ে ও শিট বলে রুশো ভাইয়াকে খুঁজতে উল্টো দিকে ফিরেই ছুট লাগাতেই থেমে গেল। রুশো ভাইয়া হাতে অনন্যার পড়ে যাওয়া জুতোটা ধরে মুখে শুকনো হাসি ফুটিয়ে হাঁপিয়ে যাচ্ছে। টপ টপ করে শ্বেত জল বেরিয়ে যাচ্ছে ভাইয়ার থেকে। অগ্নি ভাইয়া হন্ততন্ত হয়ে রুশো ভাইয়াকে ঝাঁকিয়ে জিজ্ঞেস করল, নেমে গিয়েছিস কেন তুই? আর একটু হলেই তো ট্রেনটা মিস করে যেতি। উফ, কি যে করিস না। রুশো ভাইয়া অনন্যার কাছে এগিয়ে এসে জুতোটা নিচে রেখে মাথা চুলকোতে চুলকোতে বলল, ছুটকির জুতোটা পরে গিয়েছিল বড়, ওটাই নিচে পরে থাকতে দেখে আন্দে নেমেছিলাম। তুমি বলো, এক পায়ে জুতো ছাড়া যাবে নাকি ছুটকি? রুশো ভাইয়ার কথায় সবাই অনন্যার পায়ের দিকে তাকালো আর আবিষ্কার করল যে আসলে ওর এক পা উন্মুক্ত। অনন্যা বাম পায়ে জুতো পরে নিয়ে রুশো ভাইয়াকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে বলল, জুতো পরে গেলে গেল, তাই বলে তুমি ওভাবে নেমে গেলে কেন ভাইয়া? এই যদি ট্রেনটা ছুটে যেত, জানো কতটা ভয় পেয়ে গিয়েছিলাম আমি। রুশো ভাইয়া অনন্যার নাক টেনে দিয়ে ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, তোর সুপারম্যান রুশো ভাইয়ের কিচ্ছু হতো না, ঠিকই উড়ে এসে উঠে পড়তাম। আপাতত উইংস না থাকায় পা দিয়ে উঠতে হয়েছে, এই যা। খালাতো ভাই বোন হওয়ার সত্ত্বেও ওদের মাঝে এতটা ভালোবাসা দেখে উপস্থিত সবার চোখেই যেন জল এসে বাধা বাঁধল। অগ্নি ভাইয়া আর নিবিড় ভাইয়া এসে রুশো ভাইয়ার কাঁধে হাত রাখল। অগ্নি ভাইয়া রুশো ভাইয়ার এলোমেলো হয়ে যাওয়া চুলগুলো আরও একটু এলোমেলো করে দিয়ে বলল, তুই আসলে একটা জিনিস বটে রুশু। বিনিময়ে রুশো ভাইয়া দাঁত কেলিয়ে দিল। রুমাল দিয়ে কপালের ঘাম মুছে টুপ করে বসে পড়ল রাত্রের পাশে। যা দেখে ওরা সবাই ফিক করে হেসে ফেলল। মুখ ফুলিয়ে রাত্রি চোখ ছোট ছোট করে রুশো ভাইয়াকে বলল, এই, আপনি এত জায়গা থাকতে আমার পাশেই এসে বসলেন কেন? রুশো ভাইয়া ঠোঁট উল্টে ফিসফিস করে জবাব দিল, তা কাপলদের মাঝে কাবাব মে হাড্ডি হব নাকি? বিনিময়ে রাত্রি আবারও মুখ ফুলিয়ে চোখে মুখে বিরক্তির ছাপ ফুটিয়ে ফোনে মুখ গুজে দিল। অনন্যা মুখ টেপে হেসে দিয়ে পুনরায় ওর উইন্ডো সাইড সিটে বসে পড়ল আর অগ্নি ভাইয়া গিয়ে নিত্য আপুর পাশে বসে পড়ল। অনন্যা বসতেই ধপ করে ওর পাশে বসে সিটে গা এড়িয়ে দিলেন নিবিড় ভাইয়া। চোখ দুটো বুজে নিয়ে ডুব দিলেন কোনো এক অজানা ভাবনার জগতে। ইচ্ছে করছে ওনার সাথে কথা বলতে, হাতটা ধরে ঝাঁকিয়ে বিরক্ত করতে, কিন্তু অনন্যা ওনার সাথে কথা তো বলবে না। ওর পাকস্থলীকে গরুর পাকস্থলী বলে অপমান এত সহজে ভুলবে না তো অনন্যা। অবশেষে 3 ঘন্টার লম্বা ট্রেন জার্নি করার পর ওরা পৌঁছালো ওদের কাঙ্ক্ষিত গন্তব্য রাজশাহী রেলওয়ে স্টেশনে।
ঘড়িতে এখন সময় 10:05। এবারে ট্রেন থেমেছে সর্ববামের প্ল্যাটফর্মে, সহজভাবে স্টেশনের হিসেবে 1 নম্বর প্ল্যাটফর্মে। বুক ভরে এক সতেজ শ্বাস টেনে দীর্ঘশ্বাস ফেলল অনন্যা। ওর মতো রাজশাহীর মতো এত নিরিবিলি শহর সচরাচর হয় না। বিশেষ করে রাতের বেলা রাজশাহী শহরটা দেখতে একদম অন্যরকম লাগে। স্টেশন থেকে বেরিয়ে ওদের বাসা অবধি রাস্তার মাঝের ঝাউ গাছগুলোতে মরিচাবাতি লাগানোর ফলে এক অদ্ভুত সৌন্দর্যের সৃষ্টি করে পুরো সড়ক সহ তার চারপাশ। স্টেশন থেকে বেরিয়ে বাইরে আসতেই ড্রাইভার আঙ্কেলকে দাঁড়িয়ে থাকতে দেখল ওরা। হয়তো ওদের আব্বু গাড়ি নিয়ে আসতে বলেছিল ওনাকে। আম্মু আজকে রাতটা অনন্যাদের বাসাতেই থেকে যেতে বলল নিবিড় ভাইয়া আর নিত্য আপুকে। নিবিড় ভাইয়া না করলেও আম্মুর সামনে ওনার মতামত ঠিক খাটল না। অগত্যায় তাদের আসতে হলো ওদের বাসাতেই। মাঝ রাস্তায় এসে রাত্রি চেয়েছিল নিজ বাড়িতে নেমে যেতে, কিন্তু অনন্যা আটকে দেয় ওকে। এত রাতে আঙ্কেল আন্টিকে না বিরক্ত করে একেবারে কাল সকালে যাওয়ার জন্য বলে রাত্রিকে। শেষমেশ ওর জেদের সামনে হার মেনে রাত্রিকেও আসতে হলো ওদের বাসাতেই। রাত 11:32। বাসায় এসে ফ্রেশ হয়ে একটু বিশ্রাম নিয়ে নিল ওরা। শরীরটা ভীষণ ক্লান্ত। একটা জিনিস ইতিমধ্যে অনন্যার বোঝা হয়ে গেছে যে অ্যাব্রোড গিয়ে ঘুরে বেড়ানো আর জারি হোক ওর কাম্য নয়। টেলিভিশনে দেশ বিদেশের ছবি ভিডিও এসব দেখেই পৃথিবীর বাকি সৌন্দর্য উপভোগ করতে হবে ওর। আম্মু এতক্ষণে ডিনার বানিয়ে ফেলেছে, তারই ডাক পড়ছে নিচ থেকে। অনন্যা রাত্রি আর নিত্য আপুকে নিচ থেকে যেতে বলে ভাইয়াদের ডাকার জন্য পাশের ঘরের উদ্দেশ্যে পা বাড়ালো। এদের কানে আম্মুর ডাক যায় না কেন কে জানে। কানে বোধহয় তুলো গুজে রয়েছে তিনজনই। ভাইয়াদের ঘরে গিয়ে অগ্নি ভাইয়া আর নিবিড় ভাইয়াকে টাওয়েল দিয়ে মাথা মুছতে আবিষ্কার করল অনন্যা। শেষমেশ ওর জেদের সামনে হার মেনে রাত্রিকেও আসতে হলো ওদের বাসাতেই। রাত 11:32। বাসায় এসে ফ্রেশ হয়ে একটু বিশ্রাম নিয়ে নিল ওরা। শরীরটা ভীষণ ক্লান্ত। একটা জিনিস ইতিমধ্যে অনন্যার বোঝা হয়ে গেছে যে অ্যাব্রোড গিয়ে ঘুরে বেড়ানো আর জারি হোক ওর কাম্য নয়। টেলিভিশনে দেশ বিদেশের ছবি ভিডিও এসব দেখেই পৃথিবীর বাকি সৌন্দর্য উপভোগ করতে হবে ওর। আম্মু এতক্ষণে ডিনার বানিয়ে ফেলেছে, তারই ডাক পড়ছে নিচ থেকে। অনন্যা রাত্রি আর নিত্য আপুকে নিচ থেকে যেতে বলে ভাইয়াদের ডাকার জন্য পাশের ঘরের উদ্দেশ্যে পা বাড়ালো। এদের কানে আম্মুর ডাক যায় না কেন কে জানে। কানে বোধহয় তুলো গুজে রয়েছে তিনজনই। ভাইয়াদের ঘরে গিয়ে অগ্নি ভাইয়া আর নিবিড় ভাইয়াকে টাওয়েল দিয়ে মাথা মুছতে আবিষ্কার করলো অনন্যা। এত রাতে শাওয়ার না নিলে কি হতো না? ঠান্ডা বাঁধিয়ে ফেলে তখন তো দিব্যি বিছানায় শুয়ে উল্টো উল্টি করা ছাড়া আর কোনো গতি থাকবে না। এই ভাইয়া শাওনার নিলি এখন কেন? অগ্নি ভাইয়া বিছানায় বসতে বসতে বলল, ফার্স্টলি রুশু শাওয়ার নিয়েছে, দেন ওকে দেখে আমারও ইচ্ছে হলো, সো নিয়ে নিলাম। আর তাছাড়া গেমেও গিয়েছিলাম, কেমন যেন বিদ্যুটে ফিলিংস আসছিল। পাশে রুশো ভাইয়ার দিকে তাকাতেই দেখল ভাইয়া ল্যাপটপে খুবই মনোযোগ সহকারে কিছু টাইপ করছে। আশেপাশের কোনো কিছুতেই মন নেই রুশো ভাইয়ার। এত মনোযোগ সহকারে ঠিক কী টাইপ করছে তা তো দেখতে হচ্ছে। তাই পা টিপে টিপে ভাইয়ার পাশে গিয়ে দাঁড়িয়ে ল্যাপটপের স্ক্রিনে উকিঝুঁকি মারতে লাগলো অনন্যা। রুশো ভাইয়া ইংলিশে স্টোরি লিখছে, কিন্তু কখনো তো ভাইয়াকে এতটা মনোযোগ সহকারে স্টোরি লিখতে দেখেনি অনন্যা। তাই আরও একটু ভালো করে লেখাগুলো পড়ার জন্য হেলে পড়ল ও। রুশো ভাইয়া স্ক্রিনে অনন্যার ছায়া দেখতে পেয়ে হকচকে উঠে তৎক্ষণাৎ ল্যাপটপ সাইডে রেখে দিল। আমতা আমতা করে ভাইয়া বলল, কিরে সুটকি, এভাবে উকিঝুঁকি মারছিস কে? হোয়াট হ্যাপেন্ড? অনন্যা রহস্য উদ্ঘাটনে ব্যর্থ হয়ে ঠোঁট উল্টালো। পর মুহূর্তে ব্যাপারটা পরেও দেখা যাবে ভেবে নিয়ে ঠোঁটে হাসি ঝুলিয়ে বলল, খেতে চলো আম্মু ডাকে। রুশো ভাইয়া অনন্যার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তুই যা, আমরা যাচ্ছি। অনন্যাও আর কথা বাড়ালো না, মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে নেমে এলো ডাইনিং রুমে। অনন্যার সামনে জলজান্ত দুধের রাজ্যের রাক্ষসেরা হাউ মাউ খাউ করে যাচ্ছে। ভয়ে এদিকে অনন্যার গলা শুকিয়ে যাওয়ার সাথে কান্নাও পাচ্ছে বেশ। অনন্যা শুধু কাপা কাপা ঠোঁটে উচ্চারণ করছে, না না। অমনি রাক্ষসগুলো তাদের ইয়া লম্বা দাঁত বের করে বলছে,
আজ তোকে কে বাঁচাবে অনন্যা? উফ অনু, খেয়ে নে না প্লিজ। দেখ হরলিক্স, কমপ্লেন, বুস্টেড 3টে ফ্লেভার এনেছি। তাও তোর দোহাই লাগে, দুধটা খেয়ে নে। ছুটকি, তুই দুধটা খেয়ে নে, আমি তোর জন্য এতগুলো চকলেট নিয়ে আসবো, তাও প্লিজ খেয়ে নে বোনটি। ওদের কোনো কথাই ইফেক্ট ফেলতে পারছে না অনন্যার মাঝে। অগ্নি ভাইয়া আর রুশো ভাইয়াকে বর্তমানে ওর কাছে দুধের রাজ্যের রাক্ষসী মনে হচ্ছে। ওদের দু হাতে দুটো দুধের গ্লাস, সাথে একজনের হাতে হরলিক্সের বয়াম আর আরেকজনের হাতে কমপ্ল্যানের বয়াম। পেছনে দাঁড়ানো নিত্য আপুর হাতে আছে বুস্ট। বোঝাই যাচ্ছে ফুল প্রিপারেশনের সাথে মেরে ফেলতে এসেছে সবাই অনন্যাকে। পাশের চেয়ারে বসে গালে হাত দিয়ে অনন্যাকে দুধ খাওয়ানো অভিযান নিয়ে চলা তৃতীয় বিশ্বযুদ্ধ হাই দুলতে দুলতে দেখছে রাত্রি। আর দরজায় হেলান দিয়ে আরামে ফোনে মুখ গুজে রয়েছে নিবিড় ভাইয়া। আজকে ডিনারের পর ঘরে কিছুটা সময় রেস্ট নিয়েছিল। ঠিক সে সময়ই দরজা দিয়ে হুড়মুড় করে ঢুকে আক্রমণ চালিয়ে বসে ভাইয়ারা, সাথে নিত্য আপু। তাদের মেইন অস্ত্র রাইফেল বা গ্রেনেড হলেও হয়তো অনন্যা মুখ বুজে ঠুস করে মরে যেত বোধহয়, বাট তাদের মেইন হাতিয়ার হচ্ছে দুধ নামক অনন্যার সবচেয়ে ভয়ঙ্কর দুশমন, যাকে দেখলে ও যুদ্ধ করার বদলে ময়দান ছেড়েই পালিয়ে যায়। সেই দুধকেই খাওয়াতে এসেছে ভাইয়ারা। পালানোর আর কোনো পথ নেই। দরজা বন্ধ করে রাখা হয়েছে, আর তাতেই হেলান দিয়ে রয়েছে নিবিড় ভাইয়া। অনন্যা শুধু খাবো না বলে না না করতে করতে ঘরের এই দিক থেকে ওই দিকে ছুটে চলেছে। ওর পেছন পেছন দুধের গ্লাস হাতে ছুটে চলেছে ভাইয়ারাও। প্রায় 15 মিনিট যাবৎ দুধ খাবো না মিশন চলার পর নিবিড় ভাইয়া নিজের ফোনটা পকেটে ভরে নড়ে চড়ে সোজা হয়ে দাঁড়ালেন। হাত ঘড়িতে সময়টা দেখে নিয়ে সিল্কি চুলগুলোতে হাত চালাতে চালাতে বলে উঠলেন, তোদের দ্বারা ওটাকে সাইজ করা হবে না, বুঝেছি। দুধের গ্লাসটাকে বের হ সবাই, ওটাকে আমি ছাড়া কেউই টাইট দিতে পারবে না। নিবিড় ভাইয়ার কথার উপর আর কেউ কোনো কথা বলল না। বলবে বা কিভাবে? টানা 15 মিনিট ধরেই তো চেষ্টা চালিয়ে গেছে সবাই, বাট আফসোস কোনো পজিটিভ ফলাফল পায়নি তারা। রুশো ভাইয়া একবার অনন্যার অসহায় ফেস দেখে তো একবার নিবিড় ভাইয়ার গম্ভীর ফেস দেখে নিয়ে ঠোঁট উল্টে বলে উঠল, শেষ শেষ শেষ, আমার ছুটকি আজকে শেষ। ভাইয়ের কথা শুনলি না তো ছুটকি? এবার দেখ বড় তোর ওপরেই হাইব্রিড বোম ফুটাবে। দেখুন একদম এগোবেন না, আমি কিন্তু চেঁচিয়ে পুরো বাড়ি মাথায় তুলে দিব। না, এবারও কোনো কাজ হলো না। সেই একই রকম ভাবে ভিলেনি চাহনি যুক্ত করে স্নিগ্ধ মুখখানাকে একেবারে ভয়ঙ্কর বানিয়ে এগিয়ে আসছেন উনি অনন্যার দিকে। উনি যতই অনন্যার দিকে এগোচ্ছেন, অনন্যা ততই এক পা করে পিছিয়ে যাচ্ছে। পেছাতে পেছাতে এক পর্যায়ে দেয়ালে পিঠ ঠেকে গেল অনন্যার। উনি ঠোঁটে আবারও সেই মারাত্মকভাবে ঘায়েল করা বাঁকা হাসির রেশ ফুটিয়ে ঝুঁকে পড়লেন ওর দিকে। সাথে সাথেই ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে নিল অনন্যা। আবারও জিজ্ঞেস করছি, দুধটা খাবে কিনা, ইয়েস অর নো? এবারেও নিজের মাথাটাকে ডানে বামে নাড়িয়ে অসম্মতি জানালো। আবারও সেই একই হতাশাজনক নেগেটিভ উত্তর আসায় চোখের দৃষ্টি তীক্ষ্ণ হয়ে উঠল ওনার। উনি নিজের এক হাত দিয়ে অনন্যার কোমর জড়িয়ে ধরে হ্যাচকা টান মেরে সোজা ওনার বুকের উপর ফেললেন ওকে। ঘটনার আকস্মিকতায় চরমভাবে ভরকে গেল অনন্যা। গলা শুকিয়ে আবারও কাঠ হয়ে এল। এই মুহূর্তে পানি না পেলে বোধহয় অনন্যা মরেই যাবে। বর্তমানে যদি অনন্যার দুটো পাখা থাকতো তবে উড়ে গিয়ে পানির সন্ধানে থার্স্টি ক্রাবের মতো করে কলসিতে পাথর না ছুঁড়ে পুরো কলসির মধ্যে ঢুকে পড়ত। উনি অনন্যার কোমরটা আগের থেকেও শক্ত করে চেপে ধরে কানের কাছে মুখ নিয়ে এসে নেশা ভরা কণ্ঠে বলতে লাগলেন, লাস্ট টাইম বলছি, খেয়ে নাও, নয়তো কন্ট্রোল লেস হয়ে পড়বো আমি। প্লিজ ডু ইট ফাস্ট অনন্যা। এবার অনন্যা যে হাত পা ছাড়িয়ে কান্না করবে তারও পথ রাখলেন না উনি। অনন্যা জমে পুরো ফ্রেজ হয়ে গেছে। অনন্যা বুঝতে পারছে আজ হয় দুধ খেয়ে অর্ধমৃত হয়ে থাকতে হবে, নয়তো ওনার কাছে খুন হয়ে যেতে হবে ওকে। অবশেষে যখন কোনো পথ খুঁজে পেল না, তখন শুকনো গলায় কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, খাবো প্লিজ, এবার সরুন, আমার ভয় করছে। কিন্তু অদ্ভুত, ওর কথাটা যেন উনি ওর এত কাছে থেকেও শুনতে পেলেন না। অনন্যার কোমর চেপে ধরেই আরও গভীরভাবে মিশিয়ে নিলেন ওকে নিজের বুকের সাথে। এদিকে অনন্যার শরীরে মারাত্মক কম্পন শুরু হয়ে গেছে। জানে না কেন এমন হচ্ছে। ওনার সংস্পর্শে অনন্যা এর আগেও যে যায়নি এমনটা তো নয়,
তবে অনাকাঙ্ক্ষিতভাবে ওনার এমন আচরণ ঠিক নিতে পারছে না ও। উনি দিন দুনিয়া ভুলে গিয়ে আলতো করে অনন্যার কানের নিচে ঠোঁট ছুঁয়ে দিলেন নিজের। ভয়ে আতঙ্কে ওনার শার্ট খামচে ধরল অনন্যা। এবার একটু জোরেই বলে উঠল, ও ভাইয়া, খুবই পিপাসা পেয়েছে, ছেড়ে দিন আমায়, পানি খাবো। সাথে সাথেই ফট করে ছেড়ে দিয়ে উল্টো দিকে মুখ ঘুরিয়ে জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগলেন উনি। দু হাতে নিজের চুলগুলো টানতে টানতে অস্পষ্টভাবে বুলিয়ে ওড়াতে লাগলেন, যার মৃদু আওয়াজ তার কান পর্যন্ত পৌঁছালেও বোধগম্য হলো না মোটেই। হোয়াটস রং উইথ ইউ নিবিড়? কন্ট্রোল কন্ট্রোল, ওয়াই আই এম বিহেভিং লাইক এ সিক ম্যাট, ওয়াই? ভাইয়া কি হয়েছে আপনার? অনন্যার প্রশ্নে চমকে উঠলেন উনি। টানতে থাকা চুলগুলো থেকে হাত সরিয়ে কিছুক্ষণ চুপ থেকে অনন্যার মুখ পানে ফিরে তাকালেন উনি। দুধের একটা গ্লাস হাতে নিয়ে উনি বলে উঠলেন, নাথিং, খেয়ে নাও চটপট আর আমায় উদ্ধার করো। আবারও দুধের গ্লাসটা দেখে চোখ টলমল করে উঠতে শুরু করলো ওর। দুধের গ্লাসের দিকে অনন্যাকে এভাবে অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকে উনি আবারও বলে উঠলেন, ওভাবে তাকিয়ে থেকে কোনো লাভ নাই। এই 2 গ্লাস দুধ খতম না করলে 1 ফোঁটাও পানি পাবে না। আর তুমি নাকি তৃষ্ণার্ত, সো ড্রিঙ্ক ইট, ইট উইল রিমুভ ইয়োর থার্স্টিনেস ইজিলি। তো এখন বলো, কোনটা মিক্স করব? হরলিক্স, কমপ্লেন অর বুস্ট, নাকি এমনিতেই খেয়ে নেবে? কোনটা? ওনার কথায় শুকনো ঢোক গিলে আশেপাশে চোখ বুলাতে লাগলো অনন্যা। ওকে কিছু খুঁজতে দেখে উনি ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলেন, এদিক ওদিক খোঁজো কি? মেইন জিনিস তো আমার হাতেই। অনন্যা খানিকটা ইতস্তত বোধ করে আমতা আমতা করে বলে উঠল। মানে লবণ? উনি যেন অনন্যাকে লবণ খুঁজতে দেখে ভ্যাবা চাকা খেয়ে গেলেন। খানিক ভেবে নিয়ে ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলেন, লবণ দিয়ে হবে কি? অনন্যা ঠোঁট উল্টে মিনমিন করে বলল, দুধে গুলাবো, তারপর চামচ দিয়ে 1 স্পুন করে খাবো, না হলে খেতে পারবো না। অনন্যার জবাবে ঠাস করে কপালে নিজের হাত দিয়ে চাপড় মেরে দিলেন উনি। হতাশ হয়ে উনি বললেন, এত কষ্ট করার পর খাবে তো খাবে, সাথে দুধের সব গুণাগুণ নষ্ট করেই খাবে। বলেই কপাল চাপড়াতে চাপড়াতে দরজা খুলে কিচেনে চলে গেলেন উনি। লবণের বয়াম ধরে সাথে করে নিয়ে এসে ট্রের উপর রেখে অনন্যার দিকে তাকিয়ে বলে উঠলেন, আমি গুলিয়ে দেব নাকি তারও পরিমাণ আপনি করে দেবেন? অনন্যা দাঁত বের করে মাথা চুলকোতে চুলকোতে বলল, পরিমাণ মতো আপনি দিয়ে দেন, সমস্যা নেই। আর কমপ্ল্যান বা বুস্ট মেশাতে হবে না, হরলিক্সে মিশিয়ে দিন। উনি চোখ মুখ কুচকে দুধে হরলিক্স আর লবণ ছেড়ে দিয়ে শব্দ করতে করতে চামচ দিয়ে গোলাতে লাগলেন, যেন কোনো দুধের গ্লাসে নয়, স্বয়ং অনন্যার পেটের রেচন প্রক্রিয়ায় কিডনির বদলে উনিই নিযুক্ত হয়েছেন। কোনো রকমে 1 গ্লাস হরলিক্স একটু একটু করে চামচ দিয়ে খেয়ে শেষ করে তবে হাফ ছেড়ে বাঁচল অনন্যা। সাথে থাকা আরও একটা দুধের গ্লাস ওকে মেরে ফেললেও এখন আর খাওয়াতে পারবেন না বুঝে অগত্যাই নিবিড় ভাইয়াকেই অপর গ্লাসটা শেষ করতে হলো। কি সুন্দর ঢকঢক করে খেয়ে পুরো গ্লাসটা চোখের পলকে ফিনিশ করে দিলেন উনি, যেন দুধ নয় অমৃত পান করছেন উনি। ট্রের উপর গ্লাসগুলো নিয়ে যেতে যেতে উনি বলে উঠলেন, এটা কিন্তু জাস্ট আজকের জন্য নয়, ডেইলি খেতে হবে তোমায়। সো বি প্রিপেয়ার্ড। নিত্য আর রাত্রিকে পাঠিয়ে দিচ্ছি, বেশি রাত জাগবা না। ভার্সিটি যেতে হবে কাল থেকে। আল্লাহ হাফেজ। বলেই দরজাটা চাপিয়ে দিয়ে সিটি বাজাতে বাজাতে চলে গেলেন, আর সাথে নিয়ে গেলেন এক বুক ফাটা বেদনা। এবার ভীষণ কান্না পাচ্ছে অনন্যার। এইরকম অত্যাচার প্রতিদিন সহ্য করতে হবে কল্পনা করতে করতেই ওর হাত পা ঠান্ডা হয়ে আসছে। ঠোঁট উল্টে 2 গালে 2 হাত রেখে মুখ ফুলিয়ে বসে রয়েছে অনন্যা। সামনে নিত্য আপু আয়নার সামনে নিজের লম্বা লম্বা চুলগুলোতে চিরুনি চালিয়ে যাচ্ছে, আর এদিকে রাত্রি অনন্যার মুখপানে একবার করে তাকাচ্ছে, সাথে মুখ টিপে হেসে চলেছে। অনন্যা দুধ খেয়েছে এই নিয়ে বোধহয় ইতিহাস সৃষ্টি হয়ে গেছে, যার দরুন রাত্রির সেই ইতিহাস নিয়ে চরম ইন্টারেস্ট সাথে ফিলিং ফানি মুহূর্ত যুক্ত রয়েছে রাত্রির। ওর এই গা জ্বালানো হাসি দেখে অনন্যার ইচ্ছে তো করছে বক্সিংয়ের মতো ঢিসুম ঢিসুম শুরু করে মেরে নাক মুখ ফাটিয়ে দিতে, কিন্তু আফসোস ওর শরীরে বক্সিং করার মতো শক্তির ছিটে ফোটাও অবশিষ্ট নেই। রাত এখন 1:16। হুট করে রাত্রির ফোনের রিংটোনের আওয়াজে চমকে উঠল অনন্যা। রাত্রি খানিকটা অবাক হলো এত রাতে কারো কল করায়। শোয়া থেকে উঠে বসে ফোনটা হাতে নিতেই
চোখ বড় বড় হয়ে এলো রাত্রির। এত রাতে বাসা থেকে ফোন, কোনো সমস্যা হলো না তো? তাই আর দেরি না করে চট করে ফোনটা রিসিভ করে কানে ধরে ভয়ে ভয়ে রাত্রি বলে। হ্যালো আম্মু। ওপাশ থেকে মৃদু সুরে রিমি বলে ওঠে। আম্মু না, আমি রিমি। কি করছো আপু? রিমির অস্বাভাবিক কণ্ঠে বিচলিত হয়ে রাত্রি আবারও প্রশ্ন করে। কি রে, তোর গলাটা এমন শোনাচ্ছে কেন রিমি? কি হয়েছে? এত রাত অবধি জেগে আছিস কেন? আম্মু কই? ওপাশ থেকে কাঁপা কাঁপা গলায় রিমি বলে। কিছু হয়নি আপু, ঘুম আসছে না, জ্বর এসেছে একটু তো তাই। আম্মু মাথায় জলপট্টি দেবে দেখে পানি আর কাপড় আনতে গিয়েছে। তুমি কাল জলদি চলে এসো আপু, তুমি আসলেই আমি সুস্থ হয়ে যাব। দেখো, অনেক মিস করছি তোমায়। রিমির জ্বর কথাটা কান পর্যন্ত পৌঁছাতেই রাত্রির মুখটা ফ্যাকাশে বর্ণ ধারণ করল। ছোট বোনটাকে যতই বকাঝোকা করুক না কেন, বা যতই তার সাথে হুটহাট মারামারি করুক না কেন, দিন শেষে ঠিকই রাত্রে গিয়ে রিমির মাথায় হাত বুলিয়ে দেয়। একমাত্র আদরের ছোট বোনকে বাইরে থেকে কঠিন রূপ দেখালেও ভেতরে ভেতরে ভালোবাসে রাত্রি। এক কথায় অসম্ভব রকমের ভালোবাসে। তাই তো সামান্য জ্বর নামক শব্দটা শুনেই ঘামতে শুরু করে দিয়েছে সে। রাত্রে ব্যস্ত হয়ে খাট ছেড়ে উঠতে উঠতে রিমিকে বলে। আমি আসছি, তুই থাক, 10 মিনিটের মধ্যেই আসছি। বলেই ফোনের লাইনটা কেটে গ্রাম থেকে ফেরার পথে নিজের গুছিয়ে রাখা ব্যাগটা হাতে নিল রাত্রি। অনন্যা আর নিত্য আপু রাত্রিকে এত ব্যস্ত হয়ে ঘর থেকে বেরোতে দেখে চট জলদি বিছানা থেকে নেমে পড়ল। রাত্রির সামনে গিয়ে বিচলিত হয়ে প্রশ্ন করল। কি হয়েছে এত রাতে হন্তদন্ত হয়ে ব্যাগ হাতে কোথায় যাচ্ছিস? রাত্রি কোনো রকমে হাঁপাতে হাঁপাতে বলল। রিমির জ্বর, আমাকে বাসায় যেতে হবে, আমার বোনটা অসুস্থ। রিমি অসুস্থ শুনে অনন্যারও মনটা খারাপ হয়ে গেল। কিন্তু এত রাতে রাত্রিকে একা বাসায় যেতে দেওয়াও তো যাবে না। হাজার হোক মেয়ে মানুষ, মাঝরাতে রাস্তায় খারাপ মানুষের আনাগোনা থাকে। তাই রাত্রিকে বাধা দিয়ে বলল। এত রাতে বাড়ি যাওয়া ঠিক হবে না রাত্রি, বিপদ হতে পারে। অনন্যার কথায় নিত্য আপু সায় দিয়ে বলল। কাল ভোরবেলায় যেও রাত্রি, কিছু হবে না, চিন্তা করো না। কিন্তু রাত্রি নাছোড়বান্দা, সে যখন এখন যাবে বলেছে তো যাবেই। ওরা তো আর ওকে এভাবে একা ছাড়তে পারে না। তাই নিত্য আপু খানিক ভেবে বলল। তুমি একটু দাঁড়াও, আমি ভাইদের মধ্যে কাউকে বলি তোমায় পৌঁছে দিয়ে আসতে। আর আমার কাছে মেডিসিন আছে, তোমায় দিচ্ছি, নিয়ে যেও। বলে আপু ছুট লাগালো পাশের ঘরে। খানিক বাদেই ভাইয়ারা ঘর থেকে বের হয়ে এলো। রিমি অসুস্থ শুনে অনন্যারও মনটা খারাপ হয়ে গেল। কিন্তু এত রাতে রাত্রিকে একা বাসায় যেতে দেওয়াও তো যাবে না। হাজার হোক মেয়ে মানুষ, মাঝরাতে রাস্তায় খারাপ মানুষের আনাগোনা থাকে। তাই রাত্রিকে বাধা দিয়ে বলল। এত রাতে বাড়ি যাওয়া ঠিক হবে না রাত্রি, বিপদ হতে পারে। অনন্যার কথায় নিত্য আপু সায় দিয়ে বলল। কাল ভোরবেলায় যেও রাত্রি, কিছু হবে না, চিন্তা করো না। কিন্তু রাত্রি নাছোড়বান্দা, সে যখন এখন যাবে বলেছে তো যাবেই। ওরা তো আর ওকে এভাবে একা ছাড়তে পারে না। তাই নিত্য আপু খানিক ভেবে বলল। তুমি একটু দাঁড়াও, আমি ভাইদের মধ্যে কাউকে বলি তোমায় পৌঁছে দিয়ে আসতে। আর আমার কাছে মেডিসিন আছে, তোমায় দিচ্ছি, নিয়ে যেও। বলে আপু ছুট লাগালো পাশের ঘরে। খানিক বাদেই ভাইয়ারা ঘর থেকে বের হয়ে এলো। এদিকে নিত্য আপু নিজের ব্যাগ থেকে মেডিসিনের একটা পাতা বের করে রাত্রির হাতে ধরিয়ে দিল। রুশো ভাইয়া শার্টের বোতাম লাগাতে লাগাতে এসে বলে উঠল। চলো অ্যাটম বম, তোমায় পৌঁছে দিয়ে আসি। রুশো ভাইয়া রাত্রিকে নিয়ে যাবে দেখে ভ্রু কুঁচকে এলো রাত্রির। নিমিষেই চোখে মুখে বিরক্তির ছাপ ফুটে উঠল তার। কিন্তু আপাতত করার কিছুই নেই, তাই চুপচাপ ব্যাগ হাতে ওদের বলল। আল্লাহ হাফেজ। বলে বড় বড় পায়ে বেরিয়ে গেল রাত্রি রুশো ভাইয়ার সাথে। ওরা যেতে ওরা এক ঘরে বসে অপেক্ষা করতে লাগলো রুশো ভাইয়ার ফেরার। ভাইয়া ফিরলেই একেবারে শুতে যাবে সবাই। গ্যারেজ থেকে গাড়ি বের করতে সময় লাগবে বিধায় অগ্নির বাইক নিয়েই রওনা দিয়েছে রুশো রাত্রি। বাইকে রুশোর পেছনে বসতে অস্বস্তি হলেও মনে শুধুমাত্র বোনের অসুস্থতার কথাটাই ঘুরপাক খাচ্ছে রাত্রির, যার দরুন অস্বস্তিকর ভাবখানা পুরোপুরি গ্রাস করতে পারছে না রাত্রিকে। বারবার শুধু বোনের ভার কণ্ঠে বলা কথাগুলোই মনের মাঝে আওড়ে চলেছে সে। অনন্যাদের বাড়ি থেকে মাত্র 10 মিনিটের রাস্তার অর্ধেক পার করতেই
খুব জোরে সরেই বাইকে ব্রেক কষল রুশো। হঠাৎ এমন ঝাঁকুনিতে টাল সামলাতে না পেরে রুশোর উপর হুমড়ি খেয়ে পড়ল রাত্রি। রেগে মেগে কেবল রুশোকে হঠাৎ এভাবে ব্রেক কষার কারণ জানতে চাইবে, তার আগেই সামনে থেকে একদল লোকের বিশ্রী হাসির আওয়াজ কানে ভেসে আসলো তার। এ কি রে, পুরো তো মেঘ না চাইতেই জল মামা, মাঝরাতে যে আকাশ থেকে চাঁদ নেমে এসেছে একদম রাস্তায়। বলেই সামনে থাকা মাতাল ছেলেগুলো আবারও বিশ্রীভাবে হাসতে শুরু করে দিল। মাতাল ছেলেগুলোকে দেখে ভয়ে রাত্রি মুখ লোকাল রুশোর পেছনে। রুশো ছেলেগুলোর পা থেকে মাথা অবধি চোখ বুলিয়ে বলে উঠল, হোয়াট ডু ইউ ওয়ান্টস ব্রো? এভাবে পথ আটকালেন কেন? ডোন্ট মেক আপ দ্য রোড প্লিজ, উই আর গেটিং লেট। ছেলেগুলোর মাঝখানে একজন রুশোকে দেখে বাকিদের উদ্দেশ্যে বলে উঠল, এ আবার কে রে, বিদেশি নাকি বাংলাদেশি? চারজনের মধ্যে আরেকজন বলল, দেখ তুই বিদেশি মাল, বিদেশে গিয়ে ইংরেজি পক করিস। আপাতত পেছনের মালটাকে আমাদের হাতে ছেড়ে দিয়ে কেটে পড়। রুশো মাথা ঘুরিয়ে রাত্রির ভয়ে কুকড়ে যাওয়া শুকনো মুখখানা দেখে নিয়ে ইশারায় নামতে বলল তাকে। রাত্রি অবাক চোখে রুশোর দিকে তাকাতেই রুশো নিজের ঘন পল্লব বিশিষ্ট চোখের পলক ঝাপটে নিশ্চিন্ত থাকতে বলল তাকে। রাত্রি ভয়ে ভয়ে বাইক থেকে নেমে পেছনে গিয়ে দাঁড়ালো। রুশো বাইকটা স্ট্যান্ড করে রাত্রির সামনে এসে দাঁড়িয়ে ছেলেগুলোকে উদ্দেশ্য করে বলে উঠল, লিসেন টলমলে ব্রোস, আমি দেশের মানুষ দেশে আছি অ্যান্ড আকাশের চাঁদও আকাশে। বাট এখন যদি তোমরা আমার পথ না ছাড়ো, স্টিল এভাবেই থাকো, দেন তোমরা ঠিক কোন হসপিটালে যাবে, দেশে যাবে, আই রিয়েলি ডোন্ট নো। তাই মানে কেটে পড়ো ভাইয়েরা আমার। রুশোর কথায় রেগে উঠল ছেলেগুলো। তাদের মধ্যে যে লিডার সে বাকিদের বলে উঠল, খাড়া খাড়া তামাশা দেখাস তোরা, যা এটাকে মেরে মালটাকে নিয়ে আই। জি বস। বলেই তিনটে ছেলে তেরে রুশোর দিকে এগোতেই রুশো দু হাত দেখিয়ে থামতে ইশারা করে আকাশের দিকে আঙুল দেখিয়ে বলল, আরে আরে ওয়েট ওয়েট ওয়েট, ওই দেখো আকাশে হাতি উঠতেছে। রুশোর কথায় অবাক হয়ে ছেলে তিনটে আকাশের দিকে তাকিয়ে উড়ন্ত হাতি খুঁজতে লাগলো। রুশো পেছন থেকে লাথি মেরে তিনজনকেই ফেলে দিল রাস্তায়। ওদের বস রেগে মেগে চেঁচিয়ে বলে উঠল, আরে আহমদ কেরা, মার থালাকে, না হলে আমার হাতে মরবি তোরা। ছেলে তিনটি কোনো রকমে কোমর ধরে উঠে রুশোর দিকে এগোতে নিলেই রুশো উল্টো দিকে ঘুরে ছুট লাগালো। ওর পেছন পেছন ছুট লাগালো বাকি তিনজনও। একটা নির্দিষ্ট জায়গা জুড়ে গোল গোল ঘুরতে লাগলো রুশো। রুশোকে ধরতে ওর পেছন পেছন গোল গোল ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে ধপ করে রাস্তায় বসে পড়লো তিনজনেই। রুশো ওদের অবস্থা দেখে ভেঙচি কেটে বলে উঠল, ব্যাটটা মাতালে দল, আমাকে ধরতে পারছিস না আর মারবি? হ্যাঁ আব্বে এই বুলডোজার, চল জাস্ট তুই বাকি আছিস, কাম কাম। হাতের ইশারায় ছেলেগুলো লিডারকে ভেঙিয়ে ডাকলো রুশো। এতে চরমভাবে রেগে মেগে পুরো ফায়ার হয়ে তেরে আসলো ছেলেটা রুশোর দিকে। রুশোর পেট বরাবর পাঞ্চ মারার উদ্দেশ্যে হাত চালাতে নিলেই রুশো ফ্লিপ মেরে ডান দিকে সরে গিয়ে সোজা পা দিয়ে লাথি মেরে দিল ছেলেটার মেইন পয়েন্টে। ব্যথায় চেঁচিয়ে উঠে সে রাস্তায় বসে পড়ে ছটফট করতে শুরু করলো। রুশো হাসতে হাসতে বলল, হে হে হে, দেখ এবার কেমন লাগে, রুশোর পেছনে লাগা তাই না গন্ডার। এদিকে রুশোর এরকম ফাইটিং দেখে ভয় পাবার বদলে উল্টো পেট চেপে হাসতে শুরু করে দিল রাত্রি। এফাকে বাকি তিনটি ছেলেদের মধ্যে একজন চুপে চুপে রাত্রির পেছনে গিয়ে রাত্রির হাত চেপে ধরে টানতে শুরু করে দিল। রাত্রি নিজের হাত ছাড়াতে ছোটাছুটি করতে করতে চেঁচিয়ে রুশোকে ডেকে উঠল, রুশো ভাইয়া। রাত্রির চিৎকারে চট জলদি উল্টো দিক থেকে ফিরল রুশো রক্তচক্ষে নিয়ে। রুশোর চোখ দুটো লাল টকটকে বর্ণ ধারণ করলো নিমেষেই। রুশো দৌড়ে গিয়ে সোজা বুক বরাবর লাথি মেরে দিল ছেলেটার, যার দরুন মুখ থুবড়ে হুমড়ি খেয়ে রোডে পড়ে গেল ছেলেটা। রুশো হাতের মুঠো শক্ত করে বসে পড়ে ছেলেটার সেই হাত উল্টো দিকে ঘুরিয়ে মুচড়ে দিল, যেই হাত দিয়ে রাত্রির হাত ধরেছিল সে। এত জোরে হাত মুচড়ে দেয় চিৎকার করে আঘাতের জানান দিল ছেলেটি। কিন্তু রুশোর তাতে কোনো কিছুই যায় আসলো না। সে নিজের যত রাগ আছে তা ঝেড়ে সোজা ফেলতে লাগালো ছেলেটার উপরে। বুকের উপর পা তুলে দিয়ে এলো পাথরে মারতে শুরু করে দিল ছেলেটাকে রুশো। মারতে মারতেই চিৎকার করে বলতে শুরু করলো সে, সাহস কি করে হলো তোর আমার কলিজায় হাত দেবার? ভালো ব্যবহার করছিলাম, সহ্য হচ্ছিল না, শালা লাখো কা ভূত বাতো সে নেই মানতে, তোকে তো আজকে আমি মেরেই ফেলবো। বলে ক্রমাগত মারতে থাকলো রুশো ছেলেটাকে। এক পর্যায়ে আঘাতে আঘাতে রক্তাক্ত করে দিতে থাকলো ছেলেটার শরীর রুশো। এদিকে রাত্রি রুশোর এমন রূপ দেখে ভয়ে জমে গেছে, থরথর করে কাঁপছে তার পুরো শরীর।
কি বললো রুশো রাত্রিকে? রাত্রিকে টাচ করা রুশোর কলিজায় হাত লাগানো হলো কিভাবে? এমন নানান প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো রাত্রির ছোট্ট মাথাটাতে। প্রায় আধ ঘন্টা হতে চলল, রুশো ভাইয়া এখনো ফেরেনি। ফোনটাও সুইচ অফ বলছে। এবার বেশ চিন্তা হচ্ছে অনন্যার। 20 মিনিটের মধ্যেই ভাইয়ার যেখানে চলে আসার কথা সেখানে 30 মিনিট পার হয়ে যাচ্ছে। এদিকে ফোনে ট্রাই করতে ক্লান্ত হয়ে পড়েছে অগ্নি ভাইয়া। নিবিড় ভাইয়া কিছুক্ষণ চুপ থেকে বিছানা থেকে উঠে দাঁড়িয়ে অগ্নিকে উদ্দেশ্য করে বলে উঠলেন, অগ্নি চল, আই থিঙ্ক রুশো ইজ ইন ডেঞ্জার। নিবিড়ের কথাটা বলতে দেরি হলেও অগ্নির চট জলদি উঠে গাড়ির চাবিটা হাতে নিয়ে দেরি হলো না। দুজন দুজনের দিকে তাকিয়ে চল বলেই এক ছুটে বেরিয়ে গেল সদর দরজা দিয়ে। ব্যাপারটা তো দ্রুত ঘটে গেল যে অনন্যা আর নিত্য শুধু বোকার মতো চেয়ে রইল সদর দরজা বরাবর। পর মুহূর্তে মাথায় আঘাত হানতে শুরু করে দিল বিপদ নামক ভয়ঙ্কর শব্দটা। যতই চাইছে পজিটিভ থিঙ্কিং করতে, ততই আরও মন নামক অলওয়েজ ব্রেনের বিরুদ্ধে চলা ক্ষেত্রটির মাঝে একটাই প্রশ্ন ওকে দিয়ে চলেছে, খারাপ কিছু হলো না তো? 5 মিনিটের রাস্তা 90 কিলোমিটার পার আওয়ার বেগে চালিয়ে 2 মিনিটে পার করে হঠাৎ থমকে গেল অগ্নি। সঙ্গে সঙ্গে ব্রেক কষে গাড়ি থামিয়ে চটজলদি নেমে পড়ল অগ্নি আর নিবিড়। রাস্তার ধারে দুটো ছেলেকে রক্তাক্ত শরীরে ব্যথায় গড়াগড়ি খেয়ে যাচ্ছে দেখতে, কিন্তু উঠতে পারছে না তারা। এদিকে আরও দুজন ছেলেকে ধরে ইচ্ছে মতো গেলিয়ে যাচ্ছে রুশো। জুডোর শুডার হুইল, 1 হ্যান্ড রিভার্সও, সিঙ্গল লেগ টেক ডাউন, 2 হ্যান্ড রেপ সহ বেশিরভাগ ট্রিক্সই অ্যাপ্লাই করে ইচ্ছে মতো মেরে চলেছে সেই ছেলেগুলোকে। পাশেই রাত্রি বারবার বারণ করে যাচ্ছে রুশোকে যাতে ছেলেগুলোকে ছেড়ে দেয়, কিন্তু রুশোর তাতে কোনোই ভাবাবেগ হচ্ছে না যেন। অগ্নি নিবিড় দুজনে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে, শুধু বোঝার চেষ্টা করছে যে এক্স্যাক্টলি কি হচ্ছে। এটা আদৌ রুশো, তাদের দুষ্টু মিষ্টু ড্রিমার? কয়েক সেকেন্ড ওইভাবেই যে অবাক চোখে রুশোকে পর্যবেক্ষণ করে অগ্নি নিবিড় ছুট লাগালো রুশোকে থামাতে। ওদের দেখেই পড়ে থাকা একটা ছেলে গোঙাতে গোঙাতে চাপা কণ্ঠে বলে উঠল, সাদমান ভাই, আমাদের বাঁচান, আমরা আর কোনোদিনও মেয়েদের বিরক্ত করব না ভাই, ওকে থামান ভাই, দোহাই লাগে। পড়ে থাকা ছেলেটাকে দেখে এবার নিবিড়ের মাথায় রক্ত চড়ে গেল। রাগের মাথায় সজোরে একটা লাথি মেরে বসলো ছেলেটাকে। তোরা স্কাউন্ড্রেল, আগের বার আমার মায়ের কেউ শিক্ষা হয়নি তোদের? লোকে ঠিকই বলে কুত্তার লেজ কোনো দিনও সোজা হয় না। আব্বে, কুকুর তো 1000 গুণ ভালো রে তোদের মতো মানুষের থেকে। বলেই আবারও মারতে যাবে, তার আগে অগ্নি নিবিড়কে টেনে ধরে আটকে দিল তাকে। তখনও রুশো আগের ছেলেটাকে আঘাত করেই চলেছে। নিবিড় ছেড়ে দে, এমনিতেই মার খেয়ে উঠে দাঁড়ানোর মতো অবস্থায় নেই ওরা, আপাতত রুশুকে থামাতে হবে। নিবিড় হাত মুঠো করে নিজের রাগটাকে নিজের মধ্যেই জমিয়ে রেখে রুশোকে থামাতে ব্যস্ত হয়ে পড়ল। অগ্নি রাত্রিকে গাড়িতে গিয়ে বসতে বলে নিজেও রুশোকে টেনে ধরল। ব্রো ছেড়ে দাও আমাকে, আজ আমি এ জানোয়ারগুলোকে মেরেই ফেলবো। ওরা আমার রাত্রিকে টাচ করেছে, ওকে আজেবাজে কথা বলেছে, ভালোভাবে বুঝিয়েছিলাম, বাট দে ডিডেন্ট লিসেন টু মি, দে বিহেভিং লাইক বাস্টার্ড। অগ্নি রুশোকে টেনে তুলে নিজের দিকে ফিরিয়ে শান্ত করার জন্য জাপটে ধরে বলতে শুরু করল, আই নো রুশু, প্লিজ এবার থাম, দে আর টু ম্যাচ হার্ট হিট, রাত্রি কিছু হয়নি, শি ইজ টোটালি ফাইন রুশু। রুশো এবার অনেকটা শান্ত হলো অবশেষে। নিবিড় এই ফাঁকে ছেলে দুটোকে টেনে তুলে দাঁড় করিয়ে বলল, বাঁচতে চাস তো ভাগ এখান থেকে, তোদের নেক্সট টাইম যেন আমার চোখের সামনে পড়তে না দেখি, সাথে ওই দুটোকেও নিয়ে যা। ছেলে দুটো যেন এবার নিজেদের প্রাণ ভোমরা ফিরে পেল। খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে গিয়ে বাকি দুজনকে টেনে তুলে পালাতে লাগলো সবকটা মিলে। অগ্নি রুশোকে শান্ত হতে দেখে ছেড়ে দিয়ে গাড়িতে গিয়ে বসিয়ে দিল। রাত্রি পেছনের সিটে বসেছিল, অগ্নি গিয়ে ওর পাশেই রুশোকে বসিয়ে দিয়ে নিজে ড্রাইভিং সিটে বসে পড়ল। এদিকে নিবিড় রুশো রানা বাইকে উঠে পড়ল। অগ্নি রাত্রিকে বাড়ি অবধি ছেড়ে আসার জন্য গাড়ি স্টার্ট দিল। এবার গতি অনেকটা কমিয়েই চালাতে লাগলো অগ্নি, যাতে রুশো আর রাত্রি কিছুক্ষণ নিজেদের মতো করে স্বাভাবিক হয়ে নিতে পারে। রাত্রি যেন পুরো বোবা হয়ে গেছে, কি করবে কি বলবে কিছুই বুঝতে পারছে না সে। রুশোর দিকে তাকানোই যাচ্ছে না। পরনের সাদা শার্টটা লাল বর্ণ ধারণ করেছে ছেলেগুলোর ছিটকে পড়া রক্তে। ঘেমে শরীর একাকার, চুলগুলো এলোমেলো হয়ে গেছে। চোখের কথা আর নাইবা বলি। কিছুক্ষণ চুপ থাকার পর হুট করেই রুশো রাত্রির মুখ পানে ঘুরে রাত্রির বাম হাতটা নিজের 2 হাতের মুঠোয় নিয়ে বলে উঠল, হে অ্যাডম্বম,
সরি, হ্যাঁ আসলে নিজেকে কন্ট্রোল করতে পারিনি আমি। ওরা এত বাজে বাজে কথা বলছিল, ইভেন তোমায় টাচ করতে এসেছিল। সব মিলিয়ে আই ওয়াজ নট ইন মাই কন্ট্রোল। রাত্রি এবার বিস্ফোরিত চোখে রুশোর দিকে তাকালো। খুবই সাবধানে হাতটা ছুটিয়ে নিয়ে কড়া গলায় প্রশ্ন করলো। তো আমার সাথে যাই করুক, আপনি এত রিয়াক্ট করলেন কেন? আর তখন আমাকে ধরায় এইটা বললেন কেন যে আপনার কলিজায় হাত দিয়েছে? রুশো রাত্রির এমন প্রশ্নে খুবই বাজেভাবে ভরকে গেল। রাগের বশে কখন এমন একটা সেন্টেন্স উচ্চারণ করে ফেলেছে সে বুঝতেই পারেনি। এখন কি বলে কাটিয়ে দেবে এর অনুসন্ধানে চোখের মনি এদিক ওদিক ঘুরিয়ে খানিক ভেবে হঠাৎ ঠোঁটে হাসি ফুটিয়ে রুশো প্রতি উত্তরে বলল, কত ডাম তুমি অ্যাটম বম। দেখো তুমি সুটকির বেস্টু, সেই হিসাবে তুমি সুটকির কলিজা। এদিকে সুটকি আবার আমার কলিজা, তাই ওর কলিজা মানে আমার কলিজা। ওর বেস্টুর কিছু হলে আমি কি জবাব দিতাম বলো? তাই বলছিলাম আর কি। রাত্রি কিছুক্ষণ চোখ ছোট ছোট করে রুশোকে দেখে নিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। কি অদ্ভুত, একটু আগে যাকে দেখে ভয়ে কুকড়ে উঠতে হচ্ছিল, এখন তাকে আবারও সেই আগের রূপে দেখে স্বস্তি মিললেও অদ্ভুত লাগছে তার। রাত্রিকে চুপ করে থাকতে দেখে রুশো রাত্রির ধ্যান ভাঙানোর জন্য মজা করে বলে উঠল, আর এটা কি হলো অ্যাটম বম? তুমি তো দিব্যি আমার কাছে অ্যাটম বোমের রূপ ধারণ করে কথায় কথায় আমার নাকটা ফাটিয়ে বেহাল করে দাও, আর ওদের দেখে মেনি বিড়াল হয়ে গেলে দ্যাটস রিয়েলি নট ফেয়ার। রাত্রি মুচকি হেসে বলল, কারণ আপনি বোকার মতো চুপচাপ নাক ফাটিয়ে নেবার জন্যই বসে থাকেন। রাত্রির কথা শেষ হতেই গাড়ির ব্রেক কষল অগ্নি। ওরা ওদের গন্তব্যে পৌঁছে গেছে। রাত্রি রুশোকে আর কিছু বলার সুযোগ না দিয়ে গেট খুলে নেমে পড়ল। বড় বড় পায়ে হেঁটে চলল সে বাড়ির সদর দরজা বরাবর। অগ্নিদের পেছনে নিবিড়ও এসে বাইক থামালো। রুশো ঠিক ততক্ষণই স্থির দৃষ্টিতে রাত্রির দিকে তাকিয়েছিল, যতক্ষণ পর্যন্ত না সে দরজা দিয়ে প্রবেশ করে দৃষ্টির অগোচরে চলে যায় তার। রাত্রি যেতে আরও কিছুক্ষণ একইভাবে চেয়ে থেকেই চোখ দুটো বুঝে মনে মনে রাত্রির ছবি কল্পনায় ফুটিয়ে তুলল রুশো। আনমনে সেই ছবিতে হাত ছুঁয়ে মুচকে হেসে উঠল সে। অগ্নি একবার রুশোকে দেখে নিয়ে গাড়ি ঘুরিয়ে স্টার্ট দিল। ছুটে চলল সে বাড়ির উদ্দেশ্যে। ওদের পেছন পেছন বাইক নিয়ে ছুটে রওনা হলো নিবিড়ও। বর্তমানে অনন্যার মুখ দিয়ে অনায়াসেই পুরো একটা গোলকাপ্পা ঢুকিয়ে দেওয়া যাবে। বলে কি রুশো ভাইয়ার ফাইটিং? রুশো ভাইয়া যে কিনা এসব মারামারি দেখলে 10 হাত দূরে থাকে, সে করেছে মারামারি? অসম্ভব। অনু, এবার অ্যাটলিস্ট মুখটা বন্ধ কর। ঘরে যত মশা আছে সব তোর মুখে ঢুকে যাবে। অগ্নির কথায় মুখ বন্ধ করার বদলে অনন্যা আবারও হ্যাবলার মতো করে মুখ হাঁ করে ভাইয়ার দিকে তাকালো। পাশ থেকে নিবিড় ভাইয়া এক হাত দিয়ে অনন্যার থুতনিতে হাত দিয়ে উঁচু করে মুখ বন্ধ করে দিতেই ধ্যান ভাঙল অনন্যার। হক চকিয়ে উঠে অনন্যা রুশো ভাইয়াকে প্রশ্ন করল, রুশো ভাইয়া তুমি জুডো প্রো হলে কিভাবে? রুশো ভাইয়ার টি শার্ট গায়ে জড়াতে জড়াতে অনন্যার পাশে এসে বসে বলতে শুরু করলো, আসলে হয়েছে কি ছুটকি, আমি একবার ইউএস থেকে ট্যুরে কোরিয়া গিয়েছিলাম। তো ওখানকার এক জুতো ক্লাবের ভিজিট করি আমি। কোরিয়ান ছেলের জুতো প্র্যাকটিস করছিল, তাদেরকে আমি ইচ্ছে হলো শেখার, তাই 2 সপ্তাহ ওদের সাথে জুতো শিখি। যদিও ওদের মধ্যে এক্সপার্ট হতে পারিনি ওটুকু সময়ে, বাট বেশ কিছু ট্রিক্স অ্যাপ্লাই করতে পারি। নিত্য আপু এবার মুখ খুলল। আরে বাহ দীপুরজি, তুমি তো জাস্ট ফাটিয়ে দিয়েছো। নিবিড় ভাইয়া নিত্য আপুকে থামিয়ে দিয়ে বললেন, আপাতত ফাটাফাটি অফ করে ঘুমো তোরা, রাত পেরিয়ে সকাল হয়ে যাবে। তাছাড়া রুশোর অনেক এনার্জি লস হয়েছে, হি নিড আ লং রেস্ট। নিবিড় ভাইয়ার কথায় সায় জানিয়ে মাথা নাড়ালো অগ্নিও। রুশো অনন্যার মাথায় হাত বুলিয়ে দিয়ে উঠে পড়ল। ওদের ঘুমোতে বলে লাইট অফ করে দিয়ে পাশের ঘরে চলে গেল ভাইয়ারা। রুশো ভাইয়ার টি শার্ট গায়ে জড়াতে জড়াতে অনন্যার পাশে এসে বসে বলতে শুরু করলো, আসলে হয়েছে কি ছুটকি, আমি একবার ইউএস থেকে ট্যুরে কোরিয়া গিয়েছিলাম। তো ওখানকার এক জুতো ক্লাবের ভিজিট করি আমি। কোরিয়ান ছেলের জুতো প্র্যাকটিস করছিল, তাদেরকে আমি ইচ্ছে হলো শেখার, তাই 2 সপ্তাহ ওদের সাথে জুতো শিখি। যদিও ওদের মধ্যে এক্সপার্ট হতে পারিনি ওটুকু সময়ে, বাট বেশ কিছু ট্রিক্স অ্যাপ্লাই করতে পারি। নিত্য আপু এবার মুখ খুলল। আরে বাহ দীপুরজি, তুমি তো জাস্ট ফাটিয়ে দিয়েছো। নিবিড় ভাইয়া নিত্য আপুকে থামিয়ে দিয়ে বললেন, আপাতত ফাটাফাটি অফ করে ঘুমো তোরা, রাত পেরিয়ে সকাল হয়ে যাবে। তাছাড়া রুশোর অনেক এনার্জি লস হয়েছে, হি নিড আ লং রেস্ট। নিবিড় ভাইয়ার কথায় সায় জানিয়ে মাথা নাড়ালো অগ্নিও। রুশো অনন্যার মাথায় হাত বুলিয়ে দিয়ে উঠে পড়ল। ওদের ঘুমোতে বলে লাইট অফ করে দিয়ে পাশের ঘরে চলে গেল ভাইয়ারা। ভাইয়ারা যেতেই অনন্যা বিছানায় হেলান দিয়ে ভাবতে লাগলো, রুশো ভাইয়া মনে মনে রাত্রিকে
এতটা ভালোবাসে? আদৌ কি রাত্রি বুঝবে ভাইয়াকে? রাত প্রায় 3টা বেজে এসেছে, তবুও ঘুম নেই রাত্রির উদ্বিগ্ন চোখে। রিমিকে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে রাত্রি অনেকক্ষণ। বর্তমানে সে অবস্থান করছে তার ঘর আর ছাদের মাঝে লাগানো থাই গ্লাসের সামনে। রাতের বেলা থাইয়ের ওপাশে ঘরের ভেতর থেকে কিছু দেখা না গেলেও দিনের বেলা ঠিকই সবকিছু দেখা যায়। আবার বাইরে থেকে ঠিক উল্টোটা, দিনের বেলায় ঘরের ভেতরে কিছু না দেখা গেলেও রাতের বেলায় সবই স্পষ্ট দেখা যায়, যদি না পর্দা টানানো থাকে। যেহেতু রাতের বেলা ঘরের ভেতর থেকে বাইরে কিছু দেখা যাবে না, তাই রাত্রি জানালার গ্লাসটা সরিয়ে স্থির দৃষ্টিতে চেয়ে রয়েছে আকাশপানে। রাত্রি আনমনে ভেবে চলেছে রুশোর কথা, আনমনেই এঁকে চলেছে রুশোর প্রতিচ্ছবি। তার মনে প্রশ্ন জাগছে, আচ্ছা রুশো ছেলেটা এরকম কেন? সবসময় হাসি ঠাট্টায় মত্ত থাকে। সিরিয়াসনেস বলতে যে পৃথিবীতে একটা শব্দ আছে, তা রুশোকে দেখে বোঝাই যায় না। আবার হুটহাট রাত্রির একটু কিছু হলে যেন রুশোকে আর চিনতে পারে না সে। কেন এতটা ভাবে রুশো রাত্রিকে নিয়ে? এসব কি শুধুই বোনের বেস্ট ফ্রেন্ড হবার ফর্মালিটিস, নাকি অন্য কিছু? যদি অন্য কিছুই হয় তবে কি সেটা? রুশো ছেলেটা বেখেয়ালি, প্রাণবন্ত, রং তামাশায় মত্ত, অথচ রাত্রির দুর্দিনে সেই তাকে সব থেকে বেশি সাপোর্ট করেছে। অগ্নিকে ভুলে থাকার সব থেকে এফেক্টিভ সলিউশন সেই বের করে দিয়েছে। নির্ঘাত মৃত্যু থেকে রুশোই তাকে বাঁচিয়েছে। কেন করে সে এসব? রাত্রি তো অগ্নিকে ভালোবাসে, তারপরও কেন রুশোকে নিয়ে এত ভাবনায় ডুবতে হচ্ছে তাকে? এরকম আরো হাজারো প্রশ্ন চরকার মতো ঘুরপাক খাচ্ছে রাত্রির মনে, কিন্তু উত্তর শুধু ফাঁকা সেটের মতো। অবশেষে রাত্রি ভাবতে ভাবতে ক্লান্ত হয়ে জানালা বন্ধ করে পর্দা টেনে দিয়ে রিমির পাশে এসে বসে পড়ল। রিমির কপালে হাতের উল্টো পিঠ ঠেকিয়ে তাপমাত্রাটা আগের থেকে কমেছে অনুভব করে কাঁথাটা দিয়ে গা ভালো করে ঢেকে দিয়ে পাশ ফিরে শুয়ে পড়ল সে। ভার্সিটি থেকে বাসায় ফিরেই অনন্যার চোখ কপালে উঠে গেল। নিত্য আপুর আব্বু ওদের বাসায় এসেছেন। বর্তমানে ড্রয়িং রুমে অনন্যার আম্মু আব্বুর সাথে কোনো এক বিষয় নিয়ে গভীর আলোচনায় মত্ত হয়ে রয়েছেন উনি। অনন্যাকে বাসায় প্রবেশ করতে দেখে আম্মু বলে উঠল, এই তো অনন্যা চলে এসেছে, জলদি গিয়ে ফ্রেশ হয়ে নিচে আয়। নিবিড় আর অগ্নি আসুক, এর মধ্যে তোদের সাথে কথা আছে। অনন্যা নিবিড় ভাইয়ার আব্বুকে সালাম দিয়ে উপরে চলে গেল। না জানে কি নিয়ে কথা বলতে চাইছে ওনারা। অনন্যা ভাবছে আম্মুকে আঙ্কেলকে বলে দিল ওরা নিবিড় ভাইয়ার অ্যাক্সিডেন্টলি বিয়ের কথাটা। উনি ঠিক কি রিয়াকশন দেবে কথাটা শোনার পর? এসব ভাবতে ভাবতে ঘরে চলে এলো অনন্যা। ঘাড় থেকে ব্যাগটা টেবিলের উপর রেখে ওয়াশরুমে ঢুকে পড়লো শাওয়ার নেওয়ার জন্য। এতদিন ক্লাস না করে হঠাৎ আজ এতগুলো ক্লাস করায় মাথাটা ঠিক কাজ করতে চাইছে না ওর। কি এমন হতো যদি পড়াশুনো নাই বা থাকতো? আর পড়াশুনো থাকলে থাকতো, আবার পরীক্ষার আসার কি দরকার ছিল? ড্রয়িং রুমের সোফায় বসে আছে অনন্যা, অগ্নি ভাইয়া, রুশো ভাইয়া, নিবিড় ভাইয়া, নিত্য আপু, সাথে বাড়ির বড়রা উইথ অ্যাক্সিডেন্টলি শ্বশুরুল্লাহ। ভার্সিটি থেকে ভাইয়ারা একটু আগে এসেছে। রুশো ভাইয়াকেও নাকি আম্মু আসতে বলেছে। ইউএস থেকে আসার পর রুশো ভাই অবশ্য নিজেদের বাসায় কতদিন ছিল তার হাতে কোনো হিসেব থাকলেও অনন্যাদের বাসায় কতদিন ছিল তার হিসেব নেই। আসলে রুশো ভাইয়ার নিজের কোনো ভাই বোন নেই, একা বাসায় করবে কি? তারপর খালামুনি আবার হাই স্কুলের টিচার। যদিও পেশাটা একটু শখের বসে বেছে নিয়েছে, তবু তার জন্য দিনের বেলা বাইরেই থাকতে হয়। তারপর আঙ্কেলের অফিস তো আছেই। রুশো ভাইয়া ইউএস থেকে ফিরে কয়েকদিন রিল্যাক্স করে আবার আঙ্কেলের কোম্পানিতে জয়েন করেছে। আজ সকালে বেরিয়ে আবার খালামুনির বাসা থেকে অফিসে গিয়েছিল রুশো ভাইয়া। আসার পথে অগ্নি ভাইয়া রুশো ভাইয়াকেও টেনে এনেছে। নীরবতার চাদর ভেদ করে আম্মু নিবিড় ভাইয়ার আব্বুকে বললেন, আচ্ছা তাহলে এখন কথাটা শুরু করা যাক, কি বলেন? নিবিড় ভাইয়ার আব্বু চায়ের কাপটা টেবিলে রাখতে রাখতে বললেন, অবশ্যই। তা কথাটা হচ্ছে, যেহেতু আল্লাহর কালামা পড়ে নিবিড় অনন্যার যেভাবে হোক বিয়ে হয়েই গিয়েছে, তাই এবার আমরা চাইছি তোমাদের পারিবারিকভাবে বিয়েটা দিয়ে দিতে। তাছাড়া অনন্যার মতো মিষ্টি একটা বউ হবে, আমার এতে তো আমার আপত্তি থাকার কোনো কথাই না। তাই আমরা ভেবে নিয়েছি অগ্নি নৃত্যর সাথেই একই দিনে নিবিড় অনন্যারও বিয়েটা সেরে ফেলবো। অ্যাক্সিডেন্টলি শ্বশুর মশাইয়ের কথায় বিষম খেয়ে কাশতে শুরু করে দিল অনন্যা। রুশো ভাইয়া তৎক্ষণাৎ টেবিল থেকে পানির গ্লাস অনন্যার হাতে ধরিয়ে দিল। ঢক ঢক করে পুরো গ্লাস শেষ করে তবে শান্ত হলো অনন্যা। নিবিড় ভাইয়ার সাথে ওর অলরেডি বিয়ে হয়ে গেছে, তারপরও আবার বিয়ের কথাটা শুনেই কেমন একটা বউ বউ ফিলিংস আসছে অনন্যার। কই এতদিন তো এমন লাগেনি। বাড়ি ভর্তির লোক আসবে, ওকে গহনা বেনারসি শাড়িতে মোড়ানো হবে। কাজী সাহেব আবারও বলি আওড়াতে আওড়াতে বলবেন, বলো মা কবুল। আবার বিয়ে পড়ানো হয়ে গেলে বাড়ি ছেড়ে যাবার সময় বাচ্চাদের মতো
হাত পা ছাড়িয়ে ভ্যা ভ্যা করে কান্না করতে হবে। সব মিলিয়ে অনুষ্ঠান করে বিয়ে পড়ানোর কথা শুনেই এসব সিন কল্পনায় ভাসতে শুরু করে দিয়েছে অনন্যার। গলা ক্রমশ শুকিয়ে আসছে শুধু। রুশো ভাইয়া ওর এমন অবস্থা দেখে বলে উঠল, লে বিবাহিত সুটকির আবার বিয়ের কথা শুনে উল্টাউল্টি হচ্ছে। বিগত 15 মিনিট যাবৎ হেঁচকি তুলে চলেছে অনন্যা। কি এক অদ্ভুত হেঁচকি যে গ্লাসের পর গ্লাস পানি খেয়েও কোনো কাজেই দিচ্ছে না। ঠিক এই জন্যই অসম্ভব রকমের ভয় পায় অনন্যা এই হেঁচকি নামক কন্টিনিউয়াসলি জ্বালাতন করা প্যারাটাকে। অনন্যার হেঁচকি হয় দুটো কারণে। তার প্রথম কারণ হচ্ছে মাত্রাতিরিক্ত হাসার ফলে, অ্যান্ড নাম্বার 2 হচ্ছে অনাকাঙ্ক্ষিত কোনো কাহিনী শোনার পর। যদিও কাহিনীটা শোনেনি, শুধু কাহিনীর নামটাই শুনেছে, তবু হেঁচকি ওকে হ্যালো হাই বলে ঠিকই চলে এসেছে। তখন আঙ্কেলের বলা প্রপোজাল শুনে বিষম খেয়ে ফেলেছিল অনন্যা। তারই সলিউশন হিসেবে পানি খাইয়ে দিয়েছিল রুশো ভাইয়া। ব্যাস, বিষমের সাথে পানির বিক্রিয়ায় প্রভাবক হিসেবে উপস্থিত ছিল এক বড় সড় ঝাটকা। অবশেষে উৎপাদ হিসেবে পেল ভূমিকম্প সৃষ্টিকারী হেঁচকি। আবার এই হেঁচকিতে প্রশমিত করার জন্য গলায় আবারও জল ঢালতে শুরু করে দিয়েছিল অনন্যা। কিন্তু আফসোস, হেঁচকির সাথে পানির বিক্রিয়ার ফলাফল এলো নো রিয়াকশন। তখন হেঁচকি তুলতে তুলতে বড়দের আলোচনার পরিবেশের ব্যাঘাত সাথে নিজের মানসম্মান রক্ষায় মুখ চেপে ধরে দৌড়ে নিজের ঘরে চলে আসে অনন্যা। বর্তমানে অনন্যার ঘরে উপস্থিত রয়েছে ভাইয়ারা, সাথে নিত্য আপু। রুশো ভাইয়া ওর ননস্টপ হেঁচকি দেখে মাথায় হাত দিয়ে ধপ করে বসে পড়ল। লে হালুয়া, বিবাহিত সুটকির বিয়ের নাম শুনে আলো হেসকি। অগ্নি ভাইয়া কিছুক্ষণ চুপ থেকে আইডিয়া বলেই মুখটা হঠাৎ গম্ভীর করে ফেলল। অনন্যার পাশে বসে মাথা থামিয়ে ভয়ঙ্কর গম্ভীরতা ধারণ করে থম মেরে রইল ভাইয়া। ভাইয়া ঠিক কি করতে চাইছে তার কিছুই বুঝে উঠতে পারছে না অনন্যা। বেশ কিছুক্ষণ ওভাবেই থেকে হঠাৎ ভূতের মতো মুখের বিকৃতি বানিয়ে বাউ বলে চেঁচিয়ে উঠল অগ্নি ভাইয়া। অগ্নি ভাইয়ার হঠাৎ এমন করায় কিঞ্চিত চমকে উঠল। ভয়ের বিন্দু মাত্র ছিটে ফোটাও পড়ল অনন্যার উপর, বরং আবারও মৃদুস্বরে হেঁচকি তুলে কেঁপে উঠল। অগ্নি ভাইয়া ভ্রু কুচকে চোখে মুখে বিরক্তির ভাব ফুটিয়ে চট করে দাঁড়িয়ে পড়ে রাগী গলায় অনন্যাকে উদ্দেশ্য করে বলে উঠল, কিরে তুই যে ভয় পাস না কেন? অনন্যা বোকার মতো আবারও হেঁচকি তুলে পাল্টা প্রশ্ন করে বসল, কেন? তাকে আবার ভয় পাবো কেন? আর ভয় পেলে কি হবে? অগ্নি ভাই আবার নিজের ডান হাত দিয়ে কপাল চাপড়াতে শুরু করলো। কপাল চাপড়াতে চাপড়াতেই চোখ মুখ উল্টে বলে উঠল, কি আর হবে, তোর এই ভূমিকম্প সৃষ্টিকারী হেঁচকির অন্তত থামবে রে মাথা মোটা। অগ্নি ভাইয়ার কথা শুনে নিবিড় ভাইয়া সচেতন চোখে তাকিয়ে বিস্মিত কণ্ঠে বলে উঠলেন, ভয় পেলে হেঁচকি থেমে যাবে? নিত্য আপু অগ্নি ভাইয়ার জবাব দেওয়ার আগেই বলে উঠল, মেডিকেল সায়েন্সে তো এমন কিছু বলা নেই। অগ্নি ভাইয়া আবারও কপাল চাপড়াতে চাপড়াতে বলে উঠল, সব জায়গায় সায়েন্স খুঁজে লাভ হয় না গো। ছোট থাকতে আমারও হেঁচকি উঠলে আব্বু হঠাৎ কোনো না কোনোভাবে ভয় দেখাতো আমাকে। ভয়ে আটকে উঠে কখন যে হেঁচকি চলে যায় টেরই পাওয়া যায় না। নিবিড় ভাইয়া অগ্নি ভাইয়ার সলিউশন শুনে এক হাতে তুড়ি বাজিয়ে বলে উঠলেন, আরে আগে বলবি তো, আমি তো জাস্ট তুড়ি বাজিয়েই ওর হেঁচকি থামিয়ে দিতে পারতাম। বলেই আবার সোজা সোজা এসে দাঁড়িয়ে পড়লেন ওরে। অনন্যার দুই সাইডে নিজের দু হাত রেখে ঠোঁটে বাঁকা হাসি ছড়িয়ে ক্রমশই ঝুঁকে পড়তে শুরু করলেন, সাথে বাড়িয়ে দিতে লাগলেন ওর হৃদস্পন্দন। অনন্যা চোখ বড় বড় করে ওনার দিকে চেয়ে ধরেছে। অনন্যা জানেন নিবিড় ওকে ভয় দেখানোর জন্যই এমনটা করছেন, কিন্তু তবু ভয় লাগতে শুরু করে দিয়েছে অনন্যার। উনি অনন্যার কাছে আসতে আসতেই বাকিদের উদ্দেশ্য করে বলে উঠলেন, চোখ বন্ধ কর তোরা, নয়তো রুশোর মতো ফুটো হয়ে যাবে। ওনার কথা বলার সাথে সাথেই ভাইয়ারার সাথে নিত্য আপু উল্টো দিকে এক লাফ মেরে ঘুরে চোখ বন্ধ করে নিল নিজেদের। রুশো ভাইয়া উল্টো দিকে ঘুরেই বিড়বিড় করে বলতে শুরু করলো, ই আল্লাহ, বাঁচালো, মেরে সুটকি কো। সাথে সাথে অনন্যার আবারও হেঁচকি উঠল, যা দেখে নিবিড় ভাইয়ার দৃষ্টি আগের থেকে আরো তীক্ষ্ণ হয়ে এলো। উনি অনন্যার কপালের সাথে কপাল ঠেকিয়ে শীতল কণ্ঠে বলে উঠলেন, এখনো যাইনি, ওয়েট, লেট মি ডু ওয়ান থিং। বলেই অনন্যার কানের কাছে মুখ নিয়ে যেতে লাগলেন উনি। এদিকে অনন্যা চোখ বড় বড় করে ওনাকে আটকানোর চেষ্টা করে চলেছে, কিন্তু না, উনি কি আর ওর কথা শোনার পাত্র কোনো কালেই নন। তাই তো অনন্যার কানের লতিতে হালকা করে নিজের দাঁত দিয়ে কচ করে কামড় দিয়ে বসলেন উনি। সাথে সাথেই অনন্যার পুরো শরীর জুড়ে এক শীতল স্রোত বয়ে গেল যেন। আনমনেই মৃদু স্বরে চাপা আর্তনাদ নিঃসৃত হলো ওর ওষ্ঠদয় দ্বারা। উনি অনন্যাকে ছেড়ে সোজা হয়ে খানিকটা দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে পড়লেন। এদিকে অনন্যা ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে রেখেছে।
উনি কিছুক্ষণ ওর দিকে ভ্রু কুচকে ঠোঁট কামড়ে ধরে তাকিয়ে থেকে বলে উঠলেন, কি হেঁচকি চলে গিয়েছে তো? অনন্যা চোখ বন্ধ করে নিজের গলায় হাত বুলাতে লাগলো। আরে আসলেই তো আর হিচকে আসছে না। অনন্যা মনে মনে ভাবতে লাগলো, যেখানে ওনার আমার কানে কামড় দেওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত হেঁচকি ওঠা কন্টিনিউ ছিল, সেখানে উনি আমায় ভয় খাইয়ে দেওয়া মাত্র চলে গেল। হ্যাঁ, হেঁচকি আর আসছে না বুঝতে পেরে অনন্যা খুশিতে এক লাফ ধরে দাঁড়িয়ে পড়ল। দু হাত উপরে তুলে ঘুরতে ঘুরতে বলতে লাগলো, ইয়ে হেচকে হ্যাচ কর, হইচই ইজ অন। অনন্যার কথা শুনে বাকিরা ওদের দিকে ঘুরে চোখ মেলে তাকালো। রুশো ভাইয়াও খুশিতে অনন্যার সাথে লাফাতে শুরু করে দিল। ওদের দুই ভাই বোনের এমন কাণ্ড দেখে হু হা করে হেসে ঘর কাঁপাতে শুরু করে দিল নিবিড় ভাইয়া, অগ্নি ভাইয়া আর নিত্য আপু। তাদের হাসির ঝংকার দেয়ালে দেয়ালে বাধা পেয়ে প্রতিধ্বনির আলোড়ন সৃষ্টি করে পুরো ঘর জুড়ে বিচরণ করতে শুরু করে দিল। দেখতে দেখতে কেটে গেল 5টা মাস। অনন্যাদের ফার্স্ট ইয়ার ফাইনাল এক্সাম শেষ হয়েছে আজ, তারই ফল প্রকাশ। সাথে অনন্যার 12 ছেড়ে 13 অবস্থা হবার কথা। ওদিকে অগ্নি ভাইয়াদেরও ফাইনাল এক্সাম শেষ হয়েছে, 1 সপ্তাহ হতে চলল। কত সুন্দর রিল্যাক্স করে পায়ের উপর পা তুলে আয়েশ করছে ভাইয়া। ভাইয়ার হাবভাব দেখে মনে হচ্ছে তিনি একমাত্র ব্যক্তি যে কিনা মাস্টার্স ফাইনাল এক্সাম দিয়েছে, যার দরুন ভীষণ ক্লান্ত তিনি, তাই অফিসেও যেতে চাইছে না এই সপ্তাহ ধরে। আর এদিকে একেবারেই তুচ্ছ অনন্যা। রুশো ভাইয়া যদিও ওকে এনকারেজ করে চলেছে, কিন্তু তাতেও কোনো কাজ হচ্ছে না। ওর ভয় বাড়ির কাউকে নিয়ে নয়, ভয় তো শুধুমাত্র ওর অ্যাক্সিডেন্টলি হাজব্যান্ড সাদা বিলাইকে নিয়ে। কারণ গতকাল রাতেই উনি ফোন করে জানিয়ে দিয়েছেন, যদি 4.00 এর নিচে কোনোভাবেই পয়েন্ট আসে তবে অনন্যার কপালে শনি গ্রহের থেকেও বড় কোনো শনি রয়েছে। রাত্রিতে একদম ফিলিং চিল মোডে রয়েছে। আন্টিকেও ভয় পেলেও আন্টি বলেছে 3.6 আপ পেলেই ওরই খুশি। আর আঙ্কেলকে ম্যানেজ করা তো ওর এক চুটকির খেল। শুধু মাঝখান থেকে চিপায় পড়েছে অনন্যা। ভয় ভার্সিটিও যায়নিও, যা দেখার রাত্রি দেখে নিয়ে ওকে জানবে। অনন্যা মনে মনে বলছে, অগ্নি ভাইয়াও যেখানে আম্মু আব্বুর মতো এবার রেজাল্ট মোটামুটি হলেও কিছু বলবে না, সেখানে সাদা বিড়ালের বাচ্চা তো উনি তো মেল ভার্সন, বাচ্চা কোথায় থেকে আসবে? হোয়াট এভার, সাদা বিড়াল আমার না মোটামুটি রেজাল্ট মানবেন আর না চিকন মাঝারি। ওনার একটাই কথা, 4 পয়েন্ট তো 4 পয়েন্টই, সাথে মার্কসও দেখবেন উনি। জীবনটাকে একদম শুকনো মরুভূমির মতো লাগছে অনন্যার এখন। এসব ভাবতে ভাবতেই কানে জাস্টিন বাইবারের লেট মি লাভ ইউ সং এর টিউন ভেসে আসতে লাগলো। সাথে সাথে ভেতরটা ধক করে উঠল অনন্যার, কারণ এটা বর্তমানে কোনো গানের টিউন নয়, এটা অনন্যার ফোনের রিংটোন, যা জানান দিচ্ছে রেজাল্ট পাবলিশ হয়ে গেছে। সাথে অনন্যাও ডাব্বা মেরে গেছে। কাপা কাপা হাতে ফোনটা হাতে নিতেই স্ক্রিনে বড় বড় অক্ষরে রাত্রির নামটা ভেসে উঠল, যা দেখে ওর মুখে হাসি ফোটার বদলে এই প্রথম এক পালা কালো মেঘ এসে জমা বাঁধল। এভাবে তাকিয়ে থাকতে থাকতে যেই না রিসিভ করবে অমনি লাইন কেটে গেল। শেষ মুহূর্তে এসে কল রিসিভ করতে এলে যা হয় আর কি। ঠোঁট উল্টে ফোনটা সাইডে রেখে বাঁচা গেছে ভেবে কেটে পড়তে যাবে, তার আগেই আবারও রাত্রি কল করে বসলো। অনন্যার ইচ্ছে করছে দুটি থাপ্পড় বসিয়ে দিতে শাকচুন্নি থাকে, তবু আপাতত রাগটাকে কন্ট্রোল করে প্রচণ্ড নার্ভাসনেস নিয়ে রিসিভ বাটন সোয়াইপ করে ফোনটা নিজের কানে ধরল অনন্যা। রাত্রি চেঁচিয়ে চেঁচিয়ে হাসি হাসি ভাব নিয়ে বলতে লাগলো, এই কল রিসিভ করতে এত দেরি করলি কেন? জানিস আমি 3.83 পেয়েছি। আজ আমি হ্যাপি খুশি, ট্রিট দিব, বাসায় যাই আগে। ওর কথার মাঝেই অনন্যা আতঙ্কিত হয়ে কাপা কাপা গলায় জিজ্ঞেস করলো, আর আমি? সাথে সাথে হাসি থামিয়ে মুখ ভার করে ফেলল রাত্রি, যেন অনিচ্ছা সত্ত্বেও তাকে এই প্রশ্নের জবাব দিতে হবে। কিছুটা এমন ভাব নিয়েই রাত্রি বলল, আসলে অনন্যা, তোর রেজাল্টটা না আশাজনক হয়নি রে। আমি ভাবিও নি তুই এরকম করে রেজাল্ট করবি। টেনশন হচ্ছে, বাসায় কি বলবি তুই? রাত্রির কথায় গলা আগের থেকেই দ্বিগুণ শুকিয়ে এলো অনন্যার। চোখে মুখে চিন্তার ছাপ ফেলে জিহ্বা দ্বারা ঠোঁট জোড়া ভিজিয়ে নিয়ে আবারও জিজ্ঞেস করল, তাও কত? ফেল টেল করেছে নাকি রে? অমনি রাত্রি এক চিৎকার দিয়ে অনন্যার কানের পর্দা ফাটিয়ে বলল, 4 পয়েন্ট পেয়েছিস তুই অনু। আমি জাস্ট মজা করছিলাম, ট্রিট তো আমি নিব। ওয়েট কর, আমি আসছি। বলেই লাইন কেটে দিল রাত্রি। অনন্যা এখনো মুখ হাঁ করে বসে রয়েছে। ও যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না। ভাবছে, আমি 4 পয়েন্টের মধ্যে 4 পয়েন্টই পেয়েছি, এটাও কি সম্ভব? রুশো ভাইয়া অনন্যাকে হাঁ করে থাকতে দেখে ঘাবড়ে গেল। ভ্রুগুচকে চিন্তিত মুখে ভাইয়া বলল, কিরে সুটকি, রেজাল্ট জেনেছিস? কি বললো অ্যাটম? অনন্যা রুশো ভাইয়ার প্রশ্নের কোনো জবাবই দিতে পারল না। মুখ হাঁ রেখেই হাতের 4টে আঙুল মেলে ইশারে বুঝালো যে সে 4 পয়েন্ট পেয়েছে।
অনন্যার ইশারা দেখে রুশো ভাইয়া চোখ বড় বড় করে দু হাতে মুখ ঢেকে চেঁচিয়ে বলে উঠল,